এখন আমরা পার্ট 4 আলোচনা করব। ধারা 154 থেকে 203 আলোচনা হবে। ফৌজদারি মামলার ক্ষেত্রে মামলাটি থানায় করা যাবে না আদালতে করতে হবে, এই বিষয়গুলো এখানে জানা যাবে। এবং পুলিশের কি কাজ সেটা সিআরপিসি তে কতটুকু পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে সেগুলো বলা আছে। 154 ধারায় বলা হচ্ছে আমলযোগ্য মামলার ক্ষেত্রে সংবাদ, অর্থাৎ মামলা যদি গুরুতর হয়, ঘটনা গুরুতর, তখন কি করা যাবে? আমলযোগ্য অর্থাৎ মনে করেন যে ইমার্জেন্সি সিচুয়েশন হলে কোনো ব্যক্তিকে আমরা কোথায় নিয়ে যাই? ইমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য নিয়ে চলে যায় হচ্ছে জরুরি বিভাগে, অর্থাৎ ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে যায় হাসপাতালের। তেমনই যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে সরাসরি থানায় যাওয়া যাবে, যেটাকে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আকারে বা প্রাথমিক তথ্য বিবরণী আকারে বা এজাহার আকারে মামলা দায়ের করা যায়। তাহলে স্থানীয় থানায় কে যদি চলে যায় যে একটা বড় চুরির ঘটনা ঘটেছে, ডাকাতের ঘটনা ঘটেছে, বা বড় মারামারি ঘটনা ঘটেছে, বা কেউ হত্যা হয়েছে, এই ধরনের যদি ঘটনা ঘটে, তাহলে স্থানীয় থানার ওসি বা ভারপ্রাপ্ত কর্মকর্তা, অফিসার ইনচার্জ এর নিকট মৌখিক বা লিখিত সংবাদ নিয়ে যেতে হবে, মানে জানাতে হবে। আর মৌখিক সংবাদ যদি দেওয়া হয় তাহলে ওসি কর্তৃক বা ওসির নির্দেশে অন্য কোনো এসআই বা এসআই বা এই এজাহার লেখার দায়িত্বে যে আছে তিনি লিখে দিবেন এবং সংবাদদাতাকে পড়ে শোনানো হবে। অর্থাৎ যে থানায় মামলা করতে গেছে তাকে ইনফরমেন্ট বা সংবাদদাতা বলা হচ্ছে। সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর, অর্থাৎ পড়ে শোনার পর তিনি স্বাক্ষর করবেন, তার মানে এজাহার দায়ের হয়ে গেল। অতঃপর সরকারের নির্দেশিত বহিতে নথিভুক্ত, অর্থাৎ এখানে জিআর মামলা হয়ে গেল। আপনারা লিখে নিতে পারেন এজাহারকে আবার জিআর মামলা বলা হয়, অর্থাৎ জেনারেল রেজিস্টার কেস। অর্থাৎ একটা জেনারেল রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারে মামলার নাম্বার দেওয়া হবে, থানার নাম্বার দেওয়া হবে, মামলা নাম্বার দেওয়া হবে, মামলাকে সংবাদ দিল তার নাম থাকবে, তার ঠিকানা থাকবে, আসামি কারা তাদের নাম ঠিকানা থাকবে, কোন মানে কোন আইনে মামলা হচ্ছে, কোন কোন ধারায়, সেগুলো উল্লেখ করা থাকবে ডিটেল। এবার 155-তে বলা হচ্ছে যদি আমল অযোগ্য কোনো বিষয় হয়, অর্থাৎ মামলা গুরুতর না, ছোটখাটো বিষয়, সেক্ষেত্রে আমল অযোগ্য মামলার সংবাদ সেটাকে জিডি বা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা যাবে। সংবাদের সারাংশ নথিভুক্ত করে সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা যাবে। অর্থাৎ থানায় যদি জিডি করা হয়, এই জিডি থেকে একটা ডেট দেওয়া হবে, জিডিটা চলে যাবে আদালতে, ম্যাজিস্ট্রেটের কাছে। এখানে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কগনিজেন্স কোর্ট যেটা আছে, আমলি আদালত, সে আদালতে চলে যাবে জিডির কপি। এবং এই জিডি যেই দিন শুনানি হবে সেই দিন উপস্থিত থাকতে হবে জিডিকারীকে। জিডিকারী বলবে যে স্যার আমার এই যে সমস্যার কারণে জিডি করেছিলাম সেটা এখনো বহাল আছে, আমি তদন্ত চাই। ম্যাজিস্ট্রেট সরাসরি জিজ্ঞাসা করেন আপনি কি তদন্ত চান? আপনার এই যেটা জিডিতে যেটা উল্লেখ করেছিলেন, যেটা আপনি প্রতিকার চেয়েছিলেন, যদি বলে হ্যাঁ আমি তদন্ত চাই, তাহলে এটা তদন্তের জন্য চলে যাবে। তখন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হবে, তিনি তদন্ত করে তদন্তের যদি রিপোর্ট দিয়ে দেখে যে জিডিতে দাবিকৃত বিষয় যদি সঠিক হয়, তবেই আসামিদের বিরুদ্ধে সমন যাবে। আর যদি সঠিক না হয় তাহলে জিডিটা খারিজ হয়ে যাবে। আমল অযোগ্য মামলার তদন্ত ম্যাজিস্ট্রেট বা যিনি প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হবে বা তার উচ্চ শ্রেণীর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে হবে না, এর আদেশ ব্যতীত তদন্ত করবেন। অর্থাৎ কোনো জিডি করলে ডিরেক্ট জিডির বলে কোনো আসামিকে গ্রেপ্তার করা যাবে না বা তদন্ত শুরু করাও যাবে না, ম্যাজিস্ট্রেটের কাছে আগে দিতে হবে, ম্যাজিস্ট্রেট অনুমতি দিলেই সেটা তদন্ত হবে। জিডির ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কর্তৃক আদেশপ্রাপ্ত পুলিশ তদন্ত করবে, অর্থাৎ আইও বা তদন্তকারী অফিসার ম্যাজিস্ট্রেটের যে আদেশ পেল যে হ্যাঁ এটা তদন্ত করেন, তারপরে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না, অর্থাৎ তদন্ত করা যাবে না, এবং জিডিতে যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারও করা যাবে না। তার মানে জিডি একটা সাধারণ বিষয়, সাধারণ ডায়েরি আকারে যেটা দিতে হয়। তাহলে আমরা 54 ধারায় দেখলাম যে জিআর মামলা হচ্ছে, আর 55 ধারায় দেখলাম হচ্ছে জিডি হচ্ছে। 156 আমলযোগ্য মামলা তদন্ত। দেখেন 154 ধারায় যে জিআর মামলা দায়ের করা হলো সেটার তদন্ত হবে কিভাবে, সেটা 156 ধারায় বলছে। আর 155 ধারায় জিডি কিভাবে, কোথায় দায়ের করতে হবে, এটা তদন্ত কিভাবে করতে হবে, সবই কিন্তু বলে দেওয়া আছে 55 ধারায়। জিডি দায়ের করা বা ফাইলিং করা এবং তদন্ত কিভাবে করতে হবে সেটাও বলে দেওয়া আছে। আর
ধারায় শুধুমাত্র আমলযোগ্য মামলা ফাইলিং কিভাবে হবে সেটা বলা আছে, এবং 56 ধারাতে আবার তদন্তের বিষয়ে বলা আছে। ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশ অফিসার তদন্ত করবে, অর্থাৎ জিআর মামলা যদি দায়ের হয়ে যায় তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানোর আগে যেদিনকে মামলা করা হলো সেদিনকেই তদন্ত শুরু করা যাবে এবং সেদিনকেই অ্যারেস্ট করা যাবে আসামিদের। এমন তদন্তের বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। 190 ধারার মতোই তদন্তের আদেশ প্রদত্ত হবে। 190 ধারা আমরা পড়বো আজকে। 190 ধারায় আদালতে কিভাবে মামলা হয় সেটা আমরা জানতে পারবো। 157, আমলযোগ্য মামলা সম্পর্কে সন্দেহ হলে পদ্ধতি কি? ওসি ঘটনা সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে রিপোর্ট করে নিজে বা অধস্তন অফিসারকে ঘটনাস্থলে প্রেরণ করবেন। অর্থাৎ কোনো সংবাদ পেলে, কোনো সন্দেহ হলে, দেখবেন যে মামলায় থাকে যে এক জায়গায় ডিউটি করছিলাম, তখন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম অমুক স্থানে এই ঘটনা ঘটছে, কেউ মাদক নিয়ে দাঁড়িয়ে আছে, এই ধরনের মামলা দেখবেন, বিশেষ করে মাদকের মামলা এরকম থাকে। তখন অফিসার ইনচার্জ নিজে অথবা তার অধস্তন কোনো কর্মকর্তাকে পাঠিয়ে দিবে, সেখানে একটা টিম নিয়ে চলে যান, সেখানে এই ঘটনা ঘটছে। তাহলে ব্যক্তির নাম উল্লেখপূর্বক সংবাদ দেওয়া হলে ও ঘটনাটি মারাত্মক প্রকৃতির না হলে সরজমিনে তদন্ত দরকার নাই, কিন্তু মারাত্মক ঘটনা হলে অবশ্যই সরজমিনে দেখবে। ওসি বা তদন্তের যথাযথ কারণ না দেখলে তদন্ত করবেন না। ওসি যদি দেখে যে তদন্তের কারণ নেই তাহলে তদন্ত করবেন না সন্দেহের ক্ষেত্রে। উপধারা 1-এর দফা 1 ও দফা খ ও খ অনুসারে ওসি যাই করুক না কেন তার সংবাদদাতাকে জানাবেন। অর্থাৎ যে সংবাদ দিল যে এখানে একটা ঘটনা ঘটছে সন্দেহের ভিত্তিতে, ওসি তদন্ত করুক আর নাই করুক, এই সংবাদদাতাকে এই বিষয়টা জানাতে হবে যে আপনি যে সংবাদ দিয়েছিলেন এটা তদন্ত চলছে। আর যদি তদন্ত না করে সেটাও বলবে যে এটার কোনো সন্দেহ করে আপনি যেটা বললেন সেটা আসলে বাস্তবে কোনো কিছু ঘটছে না, আমরা যাচাই করে দেখলাম, তদন্ত করার দরকার নাই, আমরা তদন্ত করলাম না। 158, 157 ধারা অনুসারে রিপোর্ট পেশ। সরকার নির্দেশ দিলে পুলিশের উচ্চ পদস্থ অফিসারের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট পেশ করতে হবে। পুলিশের উচ্চ পদস্থ অফিসারের নির্দেশ মোতাবেক নথিভুক্ত করে অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট পেশ করতে হবে। এই রিপোর্ট পেশকে বলা হচ্ছে পুলিশের রিপোর্ট পেশ, যেটা সংক্ষেপে বলা হয় পিআর। দেখবেন কোনো জিআর মামলা হলে প্রথমত মামলা পিআর এর জন্য থাকে, অর্থাৎ পুলিশ রিপোর্টের জন্য বেশ কয়েকটি ডেট পড়ে, অর্থাৎ মামলা তখন তদন্তের জন্য চলছে। যতক্ষণ না তদন্ত রিপোর্ট আসছে ততক্ষণ পর্যন্ত এটা পিআর 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 প্রাপ্তির জন্য এইভাবে কজ লিস্টে আপনারা দেখতে পাবেন। 159, তদন্ত বা প্রাথমিক অনুসন্ধান করার ক্ষমতা। এরূপ রিপোর্ট পেয়ে ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেট তদন্ত বা প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন। কার্যবিধিতে মানে ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত অন্য কোনো ব্যবস্থা নিজে গ্রহণ করতে পারেন বা অধস্তন ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রহণের দায়িত্ব অর্পণও করতে পারেন। 160, সাক্ষীগণের হাজিরা নিশ্চিত করতে পুলিশ অফিসারের ক্ষমতা। অর্থাৎ সাক্ষী যদি সিআর মামলা হয় তাহলে সিআর মামলার যে মামলা করে ফরিয়াদি আদালতে মামলা করলে সে নিজে কিন্তু সাক্ষীদের নিয়ে আসে, কিন্তু জিআর মামলা হলে সাক্ষীদেরকে কিন্তু নিয়ে আসার দায়িত্ব পুলিশের। যিনি ঘটনা জানেন তাকে বা নিজ বা পার্শ্ববর্তী থানার তদন্তকারী পুলিশ অফিসার অর্থাৎ আইও নিজের সম্মুখে হাজির হতে বা লিখিত আদেশ দিতে পারবেন। এখানে সাক্ষীদের হাজির করতে পুলিশ অফিসারের ক্ষমতা। এখানে যে তদন্তকারী কর্মকর্তা তিনি বলতে পারেন যে আপনি একটু থানায় আসেন, কোনো ব্যক্তিকে বলতে যে একটা মামলা তদন্ত হচ্ছে, আপনাকে সাক্ষী করা হচ্ছে বা আপনাকে সাক্ষী করা হয়েছে, আপনাকে জিজ্ঞাসাবাদ করব। অথবা আয়ও কিন্তু সরাসরি কোথায় যেতে পারবেন, ওই সাক্ষীদের যেখানে থাকেন বসবাস করেন সেখানে যেতে পারেন, বা যেখানে ব্যবসা করেন চাকরি করেন সেখানে যেতে পারেন। অর্থাৎ আয়োর ইচ্ছা, আয়ও চাইলে সাক্ষীদের নিজের কাছেও ডাকতে পারেন অথবা সাক্ষীদের কাছেও যাইতে পারেন তথ্য নেওয়ার জন্য। জুয়েল ভাই। স্যার, একশো হুম। উনষাট ধারাটা স্যার আরেকবার বললে ভালো হয় স্যার, বুঝতে পারিনি স্যার। তদন্ত মানে ইনভেস্টিগেশন অথবা প্রাথমিক অনুসন্ধান বা ইনকুয়ারি করার ক্ষমতা। জি স্যার। সাধারণত ইনকুয়ারি করে হচ্ছে ম্যাজিস্ট্রেট আর তদন্ত করে পুলিশ। তাহলে পুলিশকে তদন্তের নির্দেশ দিবে অথবা ম্যাজিস্ট্রেট নিজে বা তার কোনো অধস্তন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোনো অনুসন্ধান বা ইনকুয়ারি করতে পারবে। তো যেটা ক্ষমতাটা কার? এরূপ জুডিশিয়াল এনকোয়ারি যেটা বলি স্যার। হ্যাঁ, জুডিশিয়াল ইনকুয়ারির কথাই বলা হচ্ছে। অথবা
ম্যাজিস্ট্রেট যদি চায় যে তদন্ত করাবেন সেই ক্ষেত্রে। বুঝতে জি স্যার, পেরেছেন? জি স্যার, জি স্যার। ওকে স্যার। 161 পুলিশ কর্তৃক সাক্ষী পরীক্ষা। 161 ধারায় 161, 161, 164 এই শব্দগুলো আপনারা পাবেন। এই সংখ্যাগুলো ইংলিশে বেশি ব্যবহার হয় কোর্টে। তো 161 হচ্ছে তদন্ত করার সময় সাক্ষীদেরকে প্রশ্ন করলে সাক্ষীরা যে উত্তরগুলো দিল সেটার ভিত্তিতে সাক্ষীদের বক্তব্যগুলো লিপিবদ্ধ করতে পারে আইও। তদন্তকারী পুলিশ কর্মকর্তা অর্থাৎ আইও বা ইনভেস্টিগেটিং অফিসার, যারা তদন্তের মানে যারা ঘটনার তথ্য ও পরিস্থিতির সাথে পরিচিত অর্থাৎ যাদেরকে সাক্ষী বলা হচ্ছে, তাদের মৌখিকভাবে পরীক্ষা করবেন। ঘটনার সংশ্লিষ্ট সমস্ত প্রশ্নের জবাব দিতে সাক্ষী কিন্তু বাধ্য। কিন্তু যে প্রশ্নের জবাব দিলে সে নিজে ফৌজদারি দোষারোপে বা দণ্ডে বা বাজেয়াপ্তিতে জড়িত হবে, উক্ত প্রশ্নের জবাব দিতে সাক্ষী বাধ্য নয়। মনে করেন একটা মামলা তদন্ত হচ্ছে, তো মামলার আসামি 5 জন করা হয়েছে এবং একটা সাক্ষীকে প্রশ্ন করা হচ্ছে। এখন সাক্ষীর নাম হচ্ছে মনে করেন করিম। করিমকে প্রশ্ন করছে, এমন প্রশ্ন করছে এই প্রশ্নের জবাব দিলে করিমও ফেঁসে যাবে এই মামলায়, অথবা অন্য কোনো অপরাধে সে জড়িত আছে সেটা প্রকাশ পেয়ে যাবে। তাহলে সাক্ষী যদি মনে করে এই ধরনের প্রশ্নের উত্তর দিব না, তাহলে তার উপরে জোর জবরদস্তি করা যাবে না। অর্থাৎ আপোষে যতটুকু বুঝিয়ে তার থেকে তথ্য নেওয়া যায়, অর্থাৎ সাক্ষীকে বাধ্য করা যায় না। প্রত্যেক বিবৃতি পৃথক ও সত্য রেকর্ড লিপিবদ্ধ পূর্বক সাক্ষীর জন্য আলাদা আলাদা একটা করে পেজ দিতে হবে, বা একের অধিক পাতা দেওয়া যাবে। অর্থাৎ একই পাতার মধ্যে 2 জন ব্যক্তির তথ্য বা জবানবন্দি নেওয়া যাবে না, এটাকে বলা হয় সাক্ষীর বিবৃতি। তো সাক্ষীর জবানবন্দি যখন গ্রহণ করা হচ্ছে বা বিবৃতি নেওয়া হচ্ছে, তখন একটা সাক্ষীর জন্য একটা করে পেজ বরাদ্দ রাখতে হবে, সেটা বলা হচ্ছে। এবং এটাতে কে স্বাক্ষর করবে এটা আমরা জানতে পারবো 62-তে। পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না। স্বাক্ষর সাক্ষ্য হিসাবে এরূপ বিবৃতির ব্যবহার, অর্থাৎ এটার সাক্ষ্যগত মূল্য কত, এভিডেন্সিয়াল ভ্যালু কতটুকু, এটার 161 ধারার বক্তব্য। সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে না, অর্থাৎ এটার এভিডেন্সিয়াল ভ্যালু সাধারণত নাই। অর্থাৎ এই পুলিশ কর্মকর্তা সাক্ষীদের জিজ্ঞাসা করলো, তারা কি বললো এটা লিখে পুলিশ কর্মকর্তা স্বাক্ষর করে, সাক্ষীদের স্বাক্ষর দরকার হয় না। অর্থাৎ মনে করেন রহিম, রানা, আহ, তারপরে এই ধরনের সাধারণ সাক্ষীদের যখন কোনো বক্তব্য লিপিবদ্ধ করছে, নিচে তাদের স্বাক্ষর লাগে না, কিন্তু আয়র স্বাক্ষর লাগে। তো যেহেতু সাক্ষীরা স্বাক্ষর করা লাগছে না, তাই 161 ধারা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, কিন্তু মামলার তদন্তে এটা কাজে আসবে। নকল আসামিকে প্রদান করা যাবে। আসামি যদি নকল চায়, অর্থাৎ 161 ধারে কি কি বক্তব্য আছে, আসামি পক্ষের আইনজীবী যদি চায়, তাহলে সাক্ষ্য আইনের 145 ধারা অনুসারে নকলটা দিতে দিতে হবে। অর্থাৎ আসামি নকল পাওয়ার জন্য অধিকারী। সাক্ষ্যদানকালে উক্ত বিবৃতির বৈপরীত্য দেখা দিলে জেরা ও পুন জবানবন্দিকালে চলবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। এবং বাস্তবে যারা আসামি পক্ষে ডিফেন্স লয়ার হিসেবে কাজ করবেন তাদের এটা গুরুত্বপূর্ণ। মনে করেন একটা চার্জশিটের মধ্যে 161 ধারার জবানবন্দি আছে। এখন এই 161 ধারার জবানবন্দিটা কিন্তু প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ ব্যবহার করতে পারবে না আদালতে, অর্থাৎ এটা ইভিডেন্সিয়াল ভ্যালু 0। কিন্তু এইটা আসামি পক্ষ ব্যবহার করতে পারবে। মনে করেন রহিম নামে একজন ব্যক্তি এখানে জবানবন্দিকালে বলেছে যে ঘটনাস্থলে আমি 8টাতে উপস্থিত হয়েছি। এখন যখন আদালতে এসে জবানবন্দি দিচ্ছে, সাক্ষী দিচ্ছে আদালতে দাঁড়িয়ে, তখন বলছে আমি সকাল 7টায় উপস্থিত হয়েছি। তার মানে তার 161 ধারায় লিখা 8টা, এবং এখন সে বলছে সকাল 7টা, তার মানে 1 ঘন্টার পার্থক্য হলো। আবার সে বলছে আমি এসে দেখলাম এখানে 5 জন ব্যক্তি ছিল, 161 ধারায় বলা আছে, কিন্তু সে আদালতে এসে জবানবন্দি দিতে এসে বলছে যে এখানে 10 জন ছিল। তার মানে সে 61 ধারায় যেটা বলছে আদালতে এসে একটু ভিন্ন কিছু বলছে। যখন এরকম কোনো কিছু বলবে, তখন এই 161 ধারায় যেটা বলেছে এবং আদালতে এসে ভিন্ন জবানবন্দি দিচ্ছে, জেরার সময় এই ডিফেন্স লয়ার বা আসামি পক্ষের আইনজীবী এটা তুলতে পারবে আদালতে, এবং এই সাক্ষীকে বলতে পারবে আপনি তো জবানবন্দিতে বলেছেন পুলিশের কাছে যে সকাল 8টাতে, তো এখানে 7টাতে বলছেন। আবার ওখানে 5 জন বলেছেন, কিন্তু এখানে বলছেন
10 জন, তাহলে আপনার কথার মধ্যে দুই রকম হয়ে গেল না? তো এই যে দুই রকমের কথাবার্তা বলছেন, তার মানে আপনি মিথ্যা কথা বলছেন। আগেও মিথ্যা বলেছেন অথবা এখন মিথ্যা বলছেন। তার মানে এটাকে বলা হচ্ছে বৈপরীত্য দেখা দিলে জেরার সময় এটা তোলা যাবে। অপ্রাসঙ্গিক, অনাবশ্যক বা জনস্বার্থ পরিপন্থী অংশের নকল আসামিকে প্রদান করার দরকার নাই, অর্থাৎ 161 অংশ আছে যেটা আসামিকে না দিলেও চলবে। এই ধারা সাক্ষ্য আইনের 32-এর 1 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 32-এর 1 সাক্ষ্য আইনের হচ্ছে যে ধরনের আসামিদেরকে আদালতে উপস্থিত করা যায় না, বা যে ব্যক্তি মৃত তাকে আদালতে তো নিয়ে আসা যাবে না, সেই ক্ষেত্রে যদি যে ব্যক্তিকে আদালতে নিয়ে এসে জবানবন্দি যাওয়া যাচ্ছে না কিন্তু সে 161 ধারায় বিবৃতি দিয়েছে, সেই ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। 27 ধারার বিধানকেও প্রভাবিত করবে না, মানে এই আইনে যে 27 ধারা আছে সেই 27 ধারার কথা বলা হচ্ছে। 163, কোনো প্রলোভন দেখানো যাবে না। যখন তদন্ত করা হচ্ছে তখন পুলিশের পুলিশ অফিসার বা পুলিশের অফিসার মানে আইও, তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য আইনের 24 ধারার উল্লেখিত প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দিবেন না। অর্থাৎ সাক্ষীকে কোনো কিছু জিজ্ঞাসা করার সময় তাকে প্রলোভন দেওয়া যাবে না। আমরা যখন 24 ধারা পড়বো তখন এই জিনিসটা আরো স্পষ্ট হবে। সাক্ষ্য আইনের 24 ধারা, তদন্তকালে কেউ স্বেচ্ছায় বিবৃতি দিতে চাইলে বারণ করবেন না। অর্থাৎ সাক্ষীদেরকে জোর করা যাবে না, কোনো প্রলোভন দেওয়া যাবে না, হুমকি দেওয়া যাবে না, কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। তাদেরকে বোঝাতে হবে যে মামলা তদন্তের স্বার্থে আপনার সাক্ষ্যটা জরুরি, আপনি চাইলে ইচ্ছাকৃতভাবে সাক্ষ্যটা দিতে পারবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন 164, 164, এভাবে আদালতে শুনবেন না। 164 না বলে 164 বেশি বলে সিনিয়ররা। স্বীকারোক্তি ও বিবৃতি বা জবানবন্দি নথিভুক্তকরণের ক্ষমতা, যেটাকে জুডিশিয়াল কনফেশন বলা হচ্ছে। কনফেশন অর্থাৎ যে অপরাধী সে নিজেই যদি দোষ স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজটি করেছি, অনুশোচনা বা বিবেকের দংশনের কারণে যদি দোষ স্বীকার করে। অনেক সময় একজন ব্যক্তি অপরাধ করার পর আদালতে এসে দোষ স্বীকার করতে চায় যে আমি দোষ স্বীকার করছি। তো এই দোষ স্বীকার করলে দোষ স্বীকারটা লিখবে কে? পুলিশ লিখবে না ম্যাজিস্ট্রেট লিখবে? সেটার বিধান দেওয়া আছে 164 ধারায়। মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেম মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটই কিন্তু কি করতে পারবেন, এই 164 ধারার আসামির জবানবন্দি, দোষ স্বীকারের জবানবন্দি লিপিবদ্ধ করতে পারবেন, রেকর্ড করতে পারবেন। অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটও করতে পারবেন। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটকে যদি জবানবন্দি গ্রহণের ক্ষমতা দেওয়া হয় সেক্ষেত্রে পারবেন, জেনারেলি পারবেন না। পুলিশ ব্যতীত, অর্থাৎ কোনো পুলিশ জুডিশিয়াল কনফেশন গ্রহণ করতে পারবে না। তদন্ত অনুসন্ধানকালে, বিচার শুরুর পূর্বে বা পরে, অর্থাৎ সাক্ষী শুরুর আগে বা পরে, বা তদন্তকালে বা অনুসন্ধানকালে, যে কোনো পর্যায়ে কেউ যদি দোষ স্বীকার করতে চায় তাহলে এটা ম্যাজিস্ট্রেটই গ্রহণ করবেন। ধারা 364 মতে 364-তে সাবাই সাক্ষীর কথা বলা হয়েছে, সেটা আমরা দেখব। নথিবদ্ধ ও স্বাক্ষরিত করে তদন্ত বা বিচারকারী ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। বিচারকারী মানে ট্রায়াল কোর্ট, যে কোর্টে বিচার হচ্ছে, সাক্ষ্য গ্রহণ হচ্ছে। স্বীকারোক্তি স্বীকারোক্তি করতে বাধ্য নন, অর্থাৎ কোনো আসামি কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য না। মামলা প্রমাণ করার দায়িত্ব যারা মামলা দায়ের করেছে, অর্থাৎ প্রসিকিউশন পক্ষের বা সরকার পক্ষের। কিন্তু আসামি নিজের মামলা আমি নির্দোষ সে দাবি করতে পারে, কিন্তু সে নির্দোষ প্রমাণ করতে বাধ্য না। তবে সাক্ষ্য আইন পড়লে কিছু কিছু ক্ষেত্রে আসামি কিছু কিছু বিষয় প্রমাণ করতে বাধ্য, আর অধিকাংশ ক্ষেত্রেই মামলা প্রমাণের দায়িত্ব আসামির না। অর্থাৎ যেহেতু আসামির না, আসামি যদি মুখ বন্ধ করে থাকে আসামিকে জোর করে কথা বলানো যাবে না। তথা স্বেচ্ছায় তা করবে মর্মে বুঝিয়ে বলা ও নিচে এবং নিচে ম্যাজিস্ট্রেট স্বাক্ষর স্মারক ম্যাজিস্ট্রেট স্মারক মন্তব্য সহ স্বাক্ষর করবেন। অর্থাৎ একটা মেমোরান্ডাম আকারে সেটা নিবেন এবং মন্তব্য সহ যে এইভাবে এই পরিস্থিতিতে তাকে বোঝানো হলো, বুঝিয়ে তাকে বললাম যে আপনি এই স্বীকারোক্তি করতে বাধ্য না, আপনি স্বীকারোক্তি দিলে এই স্বীকারোক্তি আপনার বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এবং আপনার ভবিষ্যতে সাজা হতে পারে। এভাবে বুঝিয়ে বলার পরে কিন্তু সাক্ষ্য নেওয়া যাবে। যে ম্যাজিস্ট্রেট 164 ধারা স্বীকারোক্তির নেতৃত্ব দিবেন সংশ্লিষ্ট মামলায় বিচারের এখতিয়ার থাকা তার নিষ্প্রয়োজন। অর্থাৎ
কোনো মার্ডার কেসের বা রেপ কেসের মামলায় কোনো ম্যাজিস্ট্রেট কিন্তু বিচার করতে পারে না, কিন্তু সে স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবে। অর্থাৎ এই মামলার বিচার করার ক্ষমতা আমার থাকুক বা না থাকুক, আমি যদি ম্যাজিস্ট্রেট হয়ে থাকি আমি লিপিবদ্ধ করতে পারবো, এই কথা বলা হচ্ছে। 165, পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি। তদন্ত ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার নিজ থানার সীমার মধ্যে তল্লাশি করতে পারবেন, ব্যাংক হিসাবের বিষয় ব্যতীত। কোনো ব্যাংকের অ্যাকাউন্টের যদি হিসাব হয় তাহলে পারবে না। এই তল্লাশির পুলিশ তদন্তকালের তল্লাশির কথা বলা হচ্ছে। এর আগে আমরা 98 ধারা যে তল্লাশি দেখলাম সেটা ভিন্ন জিনিস, সেটা আবেদনের ভিত্তিতে কোনো কিছু উদ্ধারের জন্য। আর এটা তদন্তের স্বার্থে তল্লাশি। যদি পুলিশ মনে করে কারো বাসায় মাদক দ্রব্য আছে, তাহলে এই আদালত এখানে পুলিশকে ক্ষমতা দিয়েছে, মানে ফৌজদারি কার্যবিধি 165 ধারায় ক্ষমতা দিয়েছে পুলিশকে সেখানে সার্চ করার। দায়রা জজের লিখিত পূর্ব অনুমতি নিয়ে দণ্ডবিধি ধারা 403, 406, 408, 409, 421 থেকে 424, 465, 477 এবং অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে লিখিত পূর্ব অনুমতি নিয়ে। অর্থাৎ এই ধরনের কোনো কিছু সার্চ করতে হলে দায়রা জজের অনুমতি লাগবে এই সেকশনগুলোর ক্ষেত্রে, আর অন্যান্য সেকশনগুলোর ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিতে হবে। সম্ভব হলে ব্যক্তিগতভাবে নিজে তল্লাশি পরিচালনা করতে পারবেন। কারণ লিপিবদ্ধ পূর্বক অধস্তন অফিসারকে দায়িত্ব অর্পণ করাও যাবে। তল্লাশি পরোয়ানা এই ধারার সাথে 102 বা 103 ধারার বিধানও প্রযোজ্য হবে। অর্থাৎ 102-3 ধারায় যে তল্লাশির বিধানগুলো দেওয়া আছে 98 ধারার সাথে, 102-3 ধারার যে বিধানের যে প্রসিডিউর দেওয়া আছে সেই প্রসিডিউর মেনটেন করতে হবে। তল্লাশি বিষয়ে দলিলের কপি অবিলম্বে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ, এবং ওই স্থানের মালিক যদি চাই যে এখানে কি তল্লাশি করে কি জব্দ করা হলো সেগুলো আমাকে দেন, তাহলে জব্দ তালিকা তাকে কপি দেওয়া যাবে। বিশেষ কারণ ব্যতীত কপির জন্য খরচও দিতে হবে। 166, ওসি কর্তৃক অন্যের দ্বারা তল্লাশি পরোয়ানা জারির অনুরোধ। অন্য থানার সীমানায় নিজ জেলা বা অন্য জেলা, অর্থাৎ একটা থানার ওসি অন্য একটা থানায়, নিজ জেলার অথবা অন্য কোনো জেলায়, রাজশাহী জেলার একটা থানা থেকে আরেকটা থানার, অথবা রাজশাহী জেলার একটা থানার ওসি নাটোর জেলার আরেকটা থানার বা ঢাকা জেলার আরেকটা থানার ওসির কাছে যদি কোনো অনুরোধ পাঠাতে চায়, তাহলে 165 ধারা মতে তল্লাশি পূর্বক অনুরোধকারী ওসির নিকট আলামত প্রেরণ করতে হবে। আলামত বলতে যেগুলো জব্দ করা হলো সেগুলো। সাক্ষ্য প্রমাণ গোপন বা বিনষ্টের আশঙ্কা থাকলে নিজেই অন্য থানার সীমানায় প্রবেশ ও তল্লাশি করতে পারবে। অর্থাৎ অন্য ওসির অনুমতি ছাড়া এক ওসি অন্য জেলায় প্রবেশ করে বা অন্য থানায় গিয়েও কিন্তু ডিরেক্ট তল্লাশি করতে পারবে যদি জরুরি প্রয়োজন হয়। নোটিশ 103 ধারায় জব্দ তালিকা এবং 165 ধারায় দলিলপত্র ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। যেই স্থানে তল্লাশি করা হলো ওই স্থানের মালিক বা ওই স্থানের দখলদার ব্যক্তি যদি চাই তাহলে খরচ দিলে সেটার কপিও দেওয়া যাবে। অর্থাৎ খরচের মাধ্যমে সবসময় কপি নেওয়া যায়। আদালতে যেমন আমরা সার্টিফাইড কপি নেই, কোর্ট ফি দিতে হয়, সেটার কথা বলা হচ্ছে। 167, 167তে এখানে স্টার দেওয়া আছে, তার মানে 2025 সালে এখানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সংশোধন হয়েছে। আসামিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে মামলার তদন্ত সম্পন্ন করা না হলে তদন্তাধীন মামলায়, অর্থাৎ যে মামলাটা কি চলছে, ইনভেস্টিগেশন চলছে, তদন্ত চলছে, নকল সহ আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ চালান দিতে হবে 24 ঘন্টার মধ্যে, অ্যারেস্টেড 24 ঘন্টার মধ্যে আসামিকে কোথায় দিতে হবে? আদালতে দিতে হবে, চালান দিতে হবে। এখানে ফরওয়ার্ডিংও বলা হয়। রিমান্ড, প্রথম শ্রেণীর বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিবেচনা মতো আসামিকে পুলিশ রিমান্ডে প্রেরণ করতে পারবেন। রিমান্ড শব্দটাকে সিভিল মামলায় রিমান্ড বলতে আমরা যেটা বুঝেছি যে একটা মামলায় বিচার হয়েছে, আপিল আদালত বা রিভিশন আদালত চাইলে সেই মামলাটাকে আবার বিচারিক আদালতে পুনরায় বিচারের জন্য পাঠিয়ে দিতে পারে, এটা হচ্ছে সিভিল রিমান্ড। ক্রিমিনাল ক্ষেত্রে রিমান্ড বলতে যেটা বোঝায় সেটা ভয়াবহ একটা শব্দ, আপনারা সবাই জানেন, যে আসামি পুলিশ অ্যারেস্ট করে আদালতে দিল, আদালত কি করলো, এই আসামিকে আবার জেলখানায় পাঠিয়ে দিল অথবা জামিন দিয়ে দিল। যদি জেলখানায় পাঠিয়ে দেয়
এবং এই মামলাটা তদন্তের সাথে যে আসামিকে জেলখানায় রাখা হয়েছে, পুলিশ যদি চায় যে ওই আসামিকে আমরা আমাদের কাছে আমাদের দায়িত্বে একটু দিয়ে দেন, আমরা একটু পুলিশ আদালতে নিয়ে যে আদালতে আবেদন করতে হবে এবং বলবে যে এই আসামিকে আমরা আবার একটু জেলখানা থেকে পুলিশ স্টেশনে নিয়ে যেয়ে জিজ্ঞাসাবাদ করব। তো আসামিকে থানা থেকে প্রথমে পাঠানো হলো কোথায়? আদালতে। আদালত থেকে চলে গেল জেলখানায় বা কাস্টডিতে। জেল কাস্টডি থেকে বা হাজত থেকে ওই আসামিকে আবার যদি পুলিশের কাছে নিয়ে আসা হয়, তাহলেও যেহেতু পুলিশ থেকে আবার জেলে যাচ্ছে, জেল থেকে যেহেতু আবার পুলিশের কাছে হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিমান্ড, অর্থাৎ পুনরায় প্রেরণ। কোথায়? পুলিশ হেফাজতে, অর্থাৎ জেল কাস্টডি থেকে পুলিশ কাস্টডিতে আবার দেওয়া, কেন? জিজ্ঞাসাবাদ করার জন্য। তো এটাকে বলা হয় রিমান্ড। যেহেতু পুনরায় প্রেরণ করা হচ্ছে পুলিশের কাছে, তাই এটার নাম হয়েছে রিমান্ড। মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার জন্য আসামিকে পুলিশ হেফাজতে অর্থাৎ থানায় সর্বমোট 15 দিনের অধিক রাখা যাবে না, অর্থাৎ সর্বমোট 15 দিন রাখা যাবে রিমান্ডে, 15 দিনের বেশি রিমান্ড মঞ্জুর করা যায় না। 15 দিনের অধিক সময় রাখার প্রয়োজন হলে, যদি প্রয়োজন হয় 15 দিনের বেশি, খুবই গুরুতর মামলা, জুডিশিয়াল হেফাজত অর্থাৎ জেলে রেখে আসামিকে ব্যক্তিগত বা ইলেকট্রনিক ভিডিও লিংকের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার নিকট হাজির করে জিজ্ঞাসাবাদ করা যাবে। অর্থাৎ 15 দিনের বেশিও যদি জিজ্ঞাসাবাদ করা যায়, করার দরকার হয়, তাহলে জেলখানা থেকে ভিডিও কলের মাধ্যমে অথবা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করে ভিডিও লিংকের মাধ্যমে, অর্থাৎ আমি যে ভিডিও লিংকের মাধ্যমে জুমে আপনাদের সাথে কথাবার্তা হচ্ছে, এই স্টাইলে এইভাবে রিমান্ডে কথাবার্তা বলা যাবে 15 দিনের বেশি যদি দরকার হয়। আসামিকে পুলিশ হেফাজতে রাখার প্রয়োজন না হলে বিচার ইখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, অর্থাৎ রিমান্ড শেষ হয়ে গেলে আবার পাঠিয়ে দিতে হবে। ক্ষমতা প্রাপ্ত নন এমন দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবেন না, অর্থাৎ যদি ক্ষমতা দেওয়া না থাকে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবেন না। তাহলে রিমান্ড মঞ্জুর করতে কে পারবেন? দুইয়ের দেখেন লিখে দিয়েছি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দুইয়ের এতে বলা হচ্ছে আসামিকে পুলিশ হেফাজতে প্রেরণের আগে নিকটস্থ সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। এগুলা কিন্তু ভিডিও লিংকের মাধ্যমে জিজ্ঞাসাবাদ, তারপরে যে পরীক্ষা, মেডিকেলে পরীক্ষার কথা, এগুলো আগে হাইকোর্টের নির্দেশনা ছিল, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে এটা অ্যাড ছিল না। কিন্তু এবার কিন্তু অ্যাড করা হয়েছে, এই দুইয়ের এই ধারাটি কিন্তু উপধারাটি যুক্ত করা হয়েছে নতুন 2025 সালে। রিমান্ডের মেয়াদ শেষে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়া আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে, এটা 25 সালের আইন। আসামির শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা গেলে বা নির্যাতন করা হয়েছে মর্মে আসামি দাবি করলে, অর্থাৎ রিমান্ডে যদি তাকে শারীরিক বা মানসিক অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুনরায় স্বাস্থ্য পরীক্ষা নির্দেশ দিবেন, অর্থাৎ তাকে রিমান্ডে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে কিনা, নির্যাতন করা হয়েছে কিনা সেটা দেখবে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী, মেডিকেল রিপোর্টে যদি দেখে যে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে, তার মানে রিমান্ডে তাকে মারধর করা হয়েছে, পিটানো হয়েছে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কার বিরুদ্ধে? যে রিমান্ডের আবেদন করেছিল ওই তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে, এবং তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যে তাকে দায়িত্ব দেওয়া হলো, আসামিকে নিয়ে গেল থানায়, নিয়ে যেয়ে সে কেন অত্যাচার করলো, তাকে শোকজ করা হবে, অথবা তার ঊর্ধ্বতন কর্মকর্তা বরাবর তার বিরুদ্ধে নালিশ করা হবে। আসামিকে পুলিশ হেফাজতে বা থানার রিমান্ডে প্রেরণের কারণ ম্যাজিস্ট্রেটকে লিপিবদ্ধ করতে হবে, অর্থাৎ কোনো ম্যাজিস্ট্রেট যদি রিমান্ডের আদেশ মঞ্জুর করেন, মানে রিমান্ডের আবেদন মঞ্জুর করে আদেশ দেন, তাহলে কেন রিমান্ডে দেওয়া হলো সেটা কিন্তু ব্যাখ্যা লিপিবদ্ধ করবেন, অর্ডার শিটে থাকবে। সিএমএম বা সিজেএম এর নিকট রিমান্ড আবেদনের নকল প্রেরণ করতে হবে, অর্থাৎ রিমান্ড আবেদন করলে এই নকলগুলো এই দুইটি কোর্টে যাবে। সিএমএম এবং সিজেএম আদেশ দিলে, যদি আদেশ দেয়, এটার কপি এস জে মানে সেশন জাজ মানে দায়রা জজ, এবং MSJ মানে মেট্রোপলিটন সেশন জাজ মানে মহানগর দায়রা জজ এর নিকটও রিমান্ড আমানতের নকল প্রেরণ করতে হবে, অর্থাৎ গুরুতর মামলার ক্ষেত্রে বড় কোর্টগুলোতেও নকল দিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে 120 দিনের মধ্যে মামলা তদন্ত যদি পরিসমাপ্তি না হয়, সেই ক্ষেত্রে কি হবে? মানে তদন্ত চলছে 120 দিনের মধ্যে, মানে শেষ যদি না হয়, মানে 4 মাস হয়ে গেছে,
এখনো তদন্ত শেষ হয়নি, তাহলে কি করতে হবে? মানে আসামি জেলখানায় যদি থাকে, তাহলে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা অনধিক 10 বছর, অর্থাৎ ম্যাক্সিমাম 10 বছর দেওয়া যায়, এরকম যদি মামলা না হয়, এই দণ্ডনীয় অপরাধ না হলে, অর্থাৎ 10 বছর বা তার নিচে কারাদণ্ড, 10 বছর, 7 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, এই ধরনের ছোট মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে জামিনে মুক্তি দিতে পারবেন। যেহেতু 4 মাসের মধ্যে কি হচ্ছে না, তদন্ত শেষ হচ্ছে না, আসামি জেলখানায় আছে, হাজতে আছে, তাকে ম্যাজিস্ট্রেটই মুক্তি দিতে পারবেন। আর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছরের দণ্ডনীয় অপরাধ হলে, অর্থাৎ 10 বছর বা তার 10 বছরের অধিক কারাদণ্ড দেওয়া যাবে, এরকম যদি বড় মামলা হয়, গুরুতর অপরাধের হয়, সেক্ষেত্রে এই আসামিকে ম্যাজিস্ট্রেট জামিন দিতে পারবে না, তবে দায়রা জজ বা মহানগর দায়রা জজ, এখানে দায়রা জজ বলতে মহানগর দায়রা জজও কিন্তু ইনক্লুডেড, জামিনে মুক্তি দিতে পারবেন। ম্যাজিস্ট্রেট বা দায়রা জজ আসামিকে জামিনে মুক্তি না দিলে তার কারণ লিপিবদ্ধ করবেন। যদি 120 দিন পার হয়ে গেছে, ম্যাজিস্ট্রেটও জামিন দিচ্ছে না, দায়রা জজও জামিন দিচ্ছে না, তখন উপায় কি? তখন হাইকোর্টে যেতে হবে জামিন নিতে। তবে ম্যাজিস্ট্রেট যদি জামিন না দেয় বা দায়রা জজ যদি জামিন না দেয়, তাহলে তার কারণ উল্লেখ করবে। এমনি জামিনের আবেদন নামঞ্জুর লিখে দিলে হবে না, সেটার কারণ ব্যাখ্যা করতে হবে। দণ্ডবিধির 400 এবং 401, অর্থাৎ দস্যুতার মামলার ক্ষেত্রে, এই অপরাধের তদন্তের ক্ষেত্রে উপধারা 5 অর্থাৎ জামিনের বিধান প্রযোজ্য না, অর্থাৎ কোন দস্যুদের কিন্তু জামিন দেওয়া যাবে না, সেটা 120 দিন তদন্ত দিন থাকুক না খান। অর্থাৎ হাজতবাস যদি 4 মাস পার হয়ে যায়, দস্যুদের জামিন না দিলেও, মানে দেওয়ার কোনো বিধান নাই, জামিন নিতে হলে হাইকোর্ট থেকে নিতে হবে, এটা হচ্ছে বিষয়। এরপরে আরো একটি নতুন ধারা, 167 এ, একেবারে ফ্রেশ নতুন ধারা যুক্ত হয়েছে। গ্রেপ্তার দেখানো ও আটক সম্পর্কে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। একটি মামলার হাজতি আসামিকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখাতে হলে, আমরা এটাকে পিডাব্লিউ দেওয়া বলি, আপনারা ব্র্যাকেটে লিখে নিতে পারেন পিডাব্লিউ দেওয়া, মানে পিডাব্লিউ যুক্ত করা। তদন্তকারী কর্মকর্তাকে দরখাস্তের সাথে মামলার ডায়েরির কপি সহ উক্ত আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে জুডিশিয়াল হেফাজতে রাখার অনুমোদন দিবেন না। কোনো কর্মকর্তা কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখলে ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 220 ধারা মতে ব্যবস্থা নিতেও পারবেন। 168, অধস্তন পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসার কর্তৃক তদন্তের রিপোর্ট বা প্রতিবেদন বা ফলাফল সম্পর্কে ওসিকে রিপোর্ট পূর্বক পেশ করতে হবে। অর্থাৎ এখানে পুলিশ রিপোর্ট, যেটা চার্জশিট হোক বা ফাইনাল রিপোর্ট যেটা হোক না কেন, সেটা পেশ করার কথা বলা হচ্ছে। 169, সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত হলে অভিযুক্ত ব্যক্তির মুক্তি। যদি দেখে সাক্ষ্য প্রমাণ অপর্যাপ্ত, তখন পুলিশ বলবে যে তদন্ত করে দেখলাম যে অভিযোগ করা হয়েছে এই আসামির বিরুদ্ধে, এই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি, এটাকে বলে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত তদন্ত রিপোর্ট। জামিনদার সহ বা ছাড়া বন্ড সম্পাদন পূর্বক মুক্তি, পুলিশ পুলিশ কর্তৃক পুলিশই মুক্তি দিতে পারবে অথবা বিচারের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারবে। 170, সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হলে, অর্থাৎ মামলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ যদি সাক্ষ্য প্রমাণ পর্যাপ্ত হয়, তাহলে এটাকে কি বলে, চার্জশিট বা অভিযোগপত্র পেশ করতে হবে, অর্থাৎ ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। জামিনযোগ্য অপরাধে আসামি জামিন দিতে সমর্থ হলে, অর্থাৎ জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে সত্যতা পাওয়া গেলে, চার্জশিট আসলে এবং আসামি যদি জামিন দিতে সমর্থ হন, অর্থাৎ বেল বন্ড দাখিল করতে যদি রাজি থাকে এবং নিয়মিত হাজিরা দিতে যদি রাজি থাকে, তাহলে নিয়মিত হাজিরার শর্তে তাকে জামিনে মুক্তি দেওয়া যাবে। অস্ত্র শস্ত্র অর্থাৎ আলামত, বাদী ফরিয়াদি বা সাক্ষী কর্তৃক নিয়মিত হাজিরা শর্তে বন্ড সম্পাদন করা যাবে। বন্ডে বিচারিক আদালত অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ বন্ডে কোন আদালত বিচার করছে সেটা অন্তর্ভুক্ত হবে। 4 উপধারাটা বাতিল। মূল বন্ডটি ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। আমরা যখন বন্ড লিখি বা বেল বন্ড লিখি, জামিননামা লিখি, সেটা কিন্তু মূলটা জমা দিয়ে দিই, একটা ফটোকপি রাখি নিজেদের কাছে, মক্কেল চাইলে আসামি যিনি তাকেও একটা কপি দিয়ে দিই। 171, বাদী ও সাক্ষীদেরকে পুলিশের সাথে যেতে বলা যাবে না।
আদালতে যাওয়ার সময় পুলিশের সাথে যেতে বলা যাবে না, কিন্তু অবাধ্য বাদী বা সাক্ষীকে আটক করে চালান দেওয়া যাবে। অর্থাৎ মামলার যখন সাক্ষী শুরু হয়ে যাবে, মামলার যে বাদী, অর্থাৎ যে মামলা করেছে সংবাদদাতা বা ফরিয়াদি, সে যদি আদালতে আসতে না চায় তাহলে জিআর মামলার ক্ষেত্রে এই মামলাকারী এবং তার সাক্ষীদেরকে আদালতে আসতে বাধ্য করা যাবে। সে পুলিশ বলতে পারে যে ঠিক আছে, এত তারিখে আপনার মামলার সাক্ষী আছে, আপনি আদালতে আসেন, এবং সাক্ষীদেরকে বলে দিবে এই মামলায় আপনি সাক্ষী আছেন, আপনি আদালতে আসবেন এত তারিখে সকাল 10টার সময়। যদি না আসে তাহলে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসা যাবে, কিন্তু যদি আসে পুলিশের গাড়িতে আসতে হবে তা না, নিজের দায়িত্ব আসতে পারে। শুনানিকালে বাদী বা সাক্ষীকে হাজির করা পুলিশের দায়িত্ব, অর্থাৎ জিআর মামলার ক্ষেত্রে পুলিশ নিয়ে আসবে। আচ্ছা, ধারা 172 তদন্তের বিবরণ সংবলিত ডায়েরি, যেটাকে কেস ডায়েরি বলা হচ্ছে, সিডি। অনেক সময় দেখবেন যে সিডি শব্দটা শুনতে পাবেন আদালতে গেলে। তো তদন্তের বিবরণ সংবলিত সংবলিত যে ডায়েরি, আইও যে ডায়েরি ব্যবহার করবেন সেটাকে সিডি বলা হচ্ছে। এটা ডায়েরি বলতে আমরা যেমন অ্যাডভোকেট ডায়েরি ব্যবহার করি এই ধরনের বাধাইকৃত এই ধরনের ডায়েরি আসলে না। সিডি বলতে অনেকগুলো পেজের সমন্বয়ে যে নথি, সে ধরনের নথি হয়। অর্থাৎ যখন আইও তার যে কাজের বিবরণ, অর্থাৎ মামলা কবে দায়িত্ব পেল তদন্তের, কতদিন ঘটনাস্থলে গিয়েছেন, তারপরে কখন কখন গিয়েছেন, বিস্তারিত থাকবে এ টু জেড। এটাকে কেন ডায়েরি বলা হচ্ছে, ছোটবেলা আমরা ডায়েরি সম্পর্কে যখন জানলাম, বিশেষ করে হাই স্কুলে পড়াকালীন, যে মাই ডায়েরি এই ধরনের পড়া ছিল আমাদের ইংলিশে। তো ডায়েরি লেখা, প্রতিদিন একটু একটু করে ডায়েরি লেখা, কি ঘটনা ঘটছে এরকম। তো এই মামলার তদন্ত করতে যে কি কি ঘটনা ঘটছে, কি কি অগ্রগতি হচ্ছে, সবকিছু লিখে রাখা, সেটা হচ্ছে ডায়েরি। সাক্ষ্য হিসেবে নয়, এই সিডি বা ডায়েরিকে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না, শুধুমাত্র অনুসন্ধান বা বিচারের সহায়তার জন্য ব্যবহার করা যাবে। আসামি বা সাক্ষী বা উকিল উক্ত ডায়েরি চেয়ে পাঠাতে পারবে না, অর্থাৎ এই ডায়েরির কপি কখনো আসামি পক্ষ সার্টিফাইড কপি চাইলে আসামি পক্ষকে সার্টিফাইড কপি দেওয়া হবে না। আর ডায়েরি প্রণয়নকারী অর্থাৎ আইও জবানবন্দি প্রদানকালে দেখে বা স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারবেন। অর্থাৎ মামলায় যখন কোনো সাক্ষ্য দেওয়া হবে, আইও নিজে দাঁড়িয়ে যখন সাক্ষ্য দিবেন, তখন ওই ডায়েরি দেখে উনি কি করতে পারবেন, মামলার জবানবন্দিও দিতে পারবেন। এবং যখন তাকে জেরা করা হবে, আসামি পক্ষের আইনজীবী জেরা করবে, তখন জেরার উত্তরও কিন্তু দেখে দেখে দিতে পারবেন। তবে এই মামলা যখন সাক্ষ্য দেওয়া হচ্ছে বা জেরা করা হচ্ছে, জেরার সময় আসামি পক্ষের আইনজীবী যদি চান যে আমি এখন একটু দেখবো সিডিটা দেখে তাকে একটু প্রশ্ন করব, অর্থাৎ আদালতের মাধ্যমে অল্প সময়ের জন্য দেখে কিছু নোট করে নেওয়া যাবে এবং সেটার ভিত্তিতে কিন্তু প্রশ্ন করা যাবে। তো সিডির একটা কপি কিন্তু নথি আকারে আদালতে থাকে এবং আরেকটা কপি কিন্তু পুলিশের দায়িত্বে থাকে, পুলিশ কাস্টডিতে থাকে। তার মানে এটার কপি পাওয়া না গেলেও দেখার সুযোগ থাকে। 173 পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন, ওসি পেশ। এই যে তদন্ত প্রতিবেদন, কোনো মামলা তদন্ত যেই ব্যক্তি করুক না কেন, এটা কিন্তু ওসি পেশ করবে সরকার কর্তৃক নির্ধারিত ফরমে। পক্ষসমূহের নাম 158 ধারার নিয়োগকৃত হলে সে পেশ করবে, অর্থাৎ সে ব্যক্তি পেশ করবে। অর্থাৎ যদি তদন্ত করতে দায়িত্ব দেয় কোনো ওসি কে, তাহলে ওসি নিজে তদন্ত করবে, অথবা অন্য কাউকে দিয়ে যদি তদন্ত করায় কোনো এসআই কে দিয়ে, তাহলে তিনি আইও ভিন্ন ব্যক্তি হবেন। তাহলে এই তদন্ত রিপোর্টটা ওসি কে দিবেন, ওসি আবার কোথায় পাঠাবেন, ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। এটা একটা পদ্ধতি। তদন্ত যদি কোনো মেম্বারকে, অর্থাৎ ইউনিয়ন পরিষদের মেম্বারকে তদন্ত করতে দিতে পারে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্ত করতে দিতে পারে, আবার কোনো এলাকার মসজিদের ইমাম সাহেবকে তদন্ত করতে দিতে পারে, বা কোনো মন্দিরের কোনো পুরোহিতকে তদন্ত করতে দিতে পারে, মামলার ঘটনার ধরন অনুসারে। এখানে আবার পুলিশকে না দিয়ে পিবিআই, পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদেরকে তদন্ত করতে দিতে পারে, সিআইডি কে তদন্ত করতে দিতে পারে, র্যাবকে তদন্ত করতে দিতে পারে। তো এই ধরনের ভিন্ন ভিন্ন তদন্তকারী সংস্থাকে তদন্ত করতে দিতে পারে। পুলিশ মুচলেকায় মুক্তি দিলে
ম্যাজিস্ট্রেট রহিত করতে পারে। পুলিশ যদি তদন্ত চলাকালে কোনো আসামিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়, সেক্ষেত্রে এই যে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে এটা কিন্তু রহিত করে দিতে পারে ম্যাজিস্ট্রেট। সেটা বাতিল করে দিয়ে তাকে আবার গ্রেফতারের নির্দেশ দিতে পারে বা আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিতে পারে। ঘটনার সত্যতা পেলে চার্জশিট অর্থাৎ মামলা তদন্ত করতে গিয়ে যদি দেখে যে হ্যাঁ আসামিরা এই ঘটনাগুলো ঘটিয়েছে, প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে, তাহলে চার্জশিট দিবেন। অর্থাৎ চার্জশিটের বাংলা হচ্ছে অভিযোগপত্র। এবং ঘটনার সত্যতা পাওয়া না গেলে ফাইনাল রিপোর্ট দিবেন বা চূড়ান্ত প্রতিবেদন দিবেন, দাখিল করবে। 161 ধারায় লিখিত বিবৃতি যদি থাকে তা সেটাও দিতে হবে, এবং আসামি পক্ষ এটার নকল পাবে। চার্জশিটের নকল, 161 ধারার সকল সবকিছু নকল আসামি পক্ষ যদি আবেদন করে আদালতে তাহলে সবকিছু নকল পাবে। মানে চার্জশিটের সাথে যদি কোনো জব্দ তালিকা থাকে সেগুলোর তদন্ত তদন্তের যেহেতু অংশ সেগুলো পাওয়া যাবে। কোনো স্ক্র্যাচ ম্যাপ থাকে যে ঘটনাস্থলের ম্যাপ আঁকানো হয়েছে সেগুলোর কপি পাওয়া যাবে। যদি কোনো কেমিক্যাল রিপোর্ট থাকে যেমন মাদক মামলার হলে এইটা কি জাতীয় পদার্থ, সেটা কোনো মাদক দ্রব্য কিনা সেটার যদি কেমিক্যাল রিপোর্ট থাকে, রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন যদি থাকে, তো সেটারও নকল পাওয়া যাবে কারণ সেটা চার্জশিটের অংশ। আবার যদি মারামারি মামলা হয়, কোনো আহত নিহতর যদি ঘটনা থাকে সেক্ষেত্রে মেডিকেল রিপোর্ট, বা যদি শুরুথাল রিপোর্ট থাকে শুরুথাল রিপোর্ট, যদি পোস্টমর্টম রিপোর্ট থাকে সেই পোস্টমর্টম রিপোর্টও কিন্তু চার্জশিটের অংশ। মানে পুরো অংশটুকুই পাওয়া যাবে চার্জশিটের সাথে যা যা থাকবে। 173A, 173 ধারা পুরাতন ধারা, 173A হচ্ছে নতুন ধারা, যেটা 2025 সালে যুক্ত করা হয়েছে। 2025 সালে প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল 10 আগস্ট, না সরি 10 জুলাই, তারপরে 10 আগস্ট। তো প্রথমে যে 10 জুলাই মানে অ্যামেন্ডমেন্ট হলো, তখন একটা মাত্র ধারা যুক্ত করা হয়েছিল, সেটাই হচ্ছে 173A। এই ধারাটা সম্পূর্ণ নতুন ধারা। তদন্তকারী, অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন ইত্যাদি, ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট এটসেট্রা। মানে এর আগে 173 ধারা অনুসারে পুলিশ রিপোর্ট বা তদন্ত প্রতিবেদন তদন্ত শেষে একবারে দেওয়া যেত, তদন্ত চলাকালীন মাঝখানে কোনো কিছু রিপোর্ট করার সুযোগ ছিল না। কিন্তু এই 173A ধারাতে তদন্ত চলাকালীন মানে কতটুকু তদন্ত হলো তার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট দেওয়া যাবে, এটাই যুক্ত করা হয়েছে। এটার কারণ, বিশেষ কারণ আছে, সেটা বলছি। কোনো মামলার তদন্ত শেষ হওয়ার পূর্বে পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট, পুলিশ কমিশনার হচ্ছে মেট্রোপলিটন এলাকায়, আর পুলিশ সুপার হচ্ছে মেট্রোপলিটন এলাকার বাইরের দায়িত্বে থাকেন। বা তদন্তের তত্ত্বাবন আহ, তত্ত্বাবধানকার তত্ত্বাবধানকারী সম পদমর্যাদা সম্পন্ন কোনো কর্মকর্তা তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিতে পারবেন। তাহলে তদন্তকারী কর্মকর্তাকে একটা নির্দেশ দেওয়া হলো, বললো যে কি অবস্থা বলেন, তদন্ত কতদূর চলেছে, কোনো সাক্ষ্য প্রমাণ কতদূর পাওয়া গেছে। তো তখন এই আইও পুলিশ কমিশনার বা পুলিশ সুপারকে বা যে তদন্তের দায়িত্বে আছে তাকে রিপোর্ট করতে পারবেন, যেটাকে বলা হচ্ছে ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট বা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন, যেটা আংশিক বা মানে একেবারে পরিপূর্ণ হয়নি। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য না পেলে, মানে সাক্ষ্য পাওয়া যাচ্ছে না মিস্টার রহিমের বিরুদ্ধে, তাহলে কি করতে হবে? প্রতিবেদনটি ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করার নির্দেশ দিবেন। তার মানে ওই ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্ট চলে যাবে সম্পূর্ণ পুলিশ রিপোর্ট আসার আগেই। উক্ত প্রতিবেদন গ্রহণের পর সন্তুষ্ট হলে ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনালে যদি হয়, মামলা যদি ট্রাইব্যুনালের হয়, তাহলে ট্রাইব্যুনালে উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারেন। বাকি অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলমান থাকবে। মানে একটা বিশেষ ব্যক্তি যদি মনে হয় যে না, এর বিরুদ্ধে মামলা শুধু শুধু করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, বিশেষ করে যখন আগের সরকারের আমলে অনেক গায়েবী মামলা হয়েছে, গায়েবী মামলা বলতে মিথ্যা মামলা বা রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য
বিএনপি, জামাত, শিবির এদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, এই মামলায় অসংখ্য মামলা হয়েছে, অসংখ্য মামলা পেন্ডিং আছে, তদন্ত চলছে। তো সেগুলো তদন্ত চলাকালেই অনেক ব্যক্তিকে মুক্তি দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে এভাবে। শুধু শুধু মামলায় তাকে ঝুলিয়ে রাখা যেন না হয়। অনেক তদন্ত শেষে অব্যাহতি পেতে, এবার তদন্ত চলাকালীনও অব্যাহতি দেওয়া যাবে, অর্থাৎ মামলা চলাকালীন ব্যক্তিদেরকে মামলা থেকে বের করার একটা সুযোগ করে দেওয়া, যেন তাদের ভোগান্তিটা কমে। এটা একটা ন্যায় বিচারের স্বার্থে করা হয়েছে। তদন্ত শেষে অব্যাহতি প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য পাওয়া গেলে পুলিশ রিপোর্টে অর্থাৎ চার্জশিট এ তার নাম অন্তর্ভুক্ত করা যাবে। একটু আগে বললাম যে মিস্টার রহিমকে ছেড়ে দেওয়া হলো, অব্যাহতি দেওয়া হলো। পরে তদন্ত করতে যে শেষে যদি দেখা যায় না মিস্টার রহিমের এখানে দোষ আছে, তাহলে আবার চার্জশিটে তার নাম চলে আসবে। যদি চার্জশিটে নাম চলে আসে, তাহলে তাকে আবার মামলায় অন্তর্ভুক্ত করা যাবে, অব্যাহতিটা বাতিল হয়ে যাবে। তার মানে ইন্টারিম ইনভেস্টিগেশন রিপোর্টে তাকে অব্যাহতি দিলেও পরে আবার তাকে মামলায় যুক্ত করা যাবে। 173 বি যুক্ত করা হয়েছে পরের অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 2025 সালের 10 আগস্টে যখন অনেকগুলো সেকশন অ্যামেন্ডমেন্ট করা হলো এবং যুক্ত করা হলো, তখন এই সেকশন যুক্ত করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ করার বিধান, প্রভিশনস ফর কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন, অর্থাৎ এই যে অন্তর্বর্তীকালীন যে তদন্ত রিপোর্ট দিবে, এর পরে তদন্ত সমাপ্ত করতে কি করা যাবে? অপরাধ সংক্রান্ত তথ্য পাওয়ার 60, মানে 60 কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত শেষ করার সময় এখানে বেঁধে দিয়েছে কিন্তু 60 দিন। এবার দেখেন এখানে একটা কনফিউশন তৈরি হবে। এর আগে আমরা তদন্ত বিষয়ে জানলাম 120 দিনের মধ্যে যদি তদন্ত শেষ করা না যায়, তাহলে কি করতে হবে? আসামিদেরকে মুক্তি দিতে হবে, ম্যাজিস্ট্রেট জামিন দিবেন অথবা দায়রা জজ জামিন দিবেন। তো এখানে 120 দিনের পরিবর্তে কমিয়ে 100, শুধুমাত্র 60 দিন করা হয়েছে। তো এখানে তদন্ত শেষ করার যদি সময় চাওয়া হয়, তাহলে উত্তর হবে এখন 60 দিন, 120 দিন কিন্তু নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে, অর্থাৎ 60 দিনের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে, কারণ লিপি উল্লেখপূর্বক সময় বৃদ্ধির জন্য ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। অর্থাৎ ওই আইও বা তদন্তকারী কর্মকর্তা আবেদন করবেন যে আমি 60 দিনের মধ্যে পারলাম না, আমার আরো সময় লাগবে। আবেদনের একটি কপি ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট বা সিনিয়রের কাছে প্রেরণ করতে হবে। ম্যাজিস্ট্রেটের তদন্তের সময় বৃদ্ধির আদেশ দিলে, ম্যাজিস্ট্রেট যদি 60 দিনেরও বেশি তদন্তের জন্য সময় নির্ধারণ করে দেন, মানে টাইম বৃদ্ধি করে দিলেন, তাহলে উক্ত সময়ের মধ্যে অবশ্যই তদন্ত শেষ করতে হবে। মানে আরো যদি 30 দিন দেয়, সেই 30 দিনের মধ্যে শেষ করতে হবে। বর্ধিত সময়ের মধ্যেও তদন্ত শেষ করা না গেলে, যদি যদি সম্ভব না হয়, কারণ উল্লেখপূর্বক তা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ ও একটি কপি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হবে। মানে ওই 60-এর সাথে 30 যুক্ত করে 90 দিনের মধ্যেও যদি সমাপ্ত না হয়, পারছে না করতে, তাহলে কি করবে? ম্যাজিস্ট্রেটকে জানাবে এবং একটি কপি আবার সিনিয়রকে দিবে। তদন্ত শেষ করতে না পারার কারণ ব্যাখ্যা করলে বা না করলে, কারণ ব্যাখ্যা করুক আর না করুক, ম্যাজিস্ট্রেট কি করবে? কে কারণ ব্যাখ্যা করবে? যে তদন্ত করছিল, আমি পারলাম না, কেন পারলেন না সেটা ব্যাখ্যা করেন, অথবা ব্যাখ্যাই করলো না, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি করবে? অন্য কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিবে, মানে আয়ও চেঞ্জ হয়ে যাবে। এমন বিলম্বকে তদন্তকারী কর্মকর্তার অযোগ্যতা বা অসদাচরণ হিসাবে গণ্য করবেন এবং তার চাকুরির বার্ষিক গোপনীয় প্রতিবেদনে লিপিবদ্ধ করা সহ সংশ্লিষ্ট সার্ভিস বহি বা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিবেন। অর্থাৎ এই যে যিনি তদন্ত করছিলেন, যারা সরকারি চাকরি করেন তাদের একটা সার্ভিস বই থাকে। তো এই সার্ভিস বইয়ে লাল কালি দিয়ে লিখে রাখবে যে এই ব্যক্তিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, 60 দিনের মধ্যে পারেনি, অতিরিক্ত আরো 30 দিন দেওয়া হলো তাও পারেনি। তার মানে সে অযোগ্য, অথবা সে ইচ্ছাকৃতভাবে অসদাচরণ, অর্থাৎ অন্য পক্ষের দ্বারা প্রভাবিত হয়ে অথবা টাকা পয়সা নিয়ে বা কোনো চাপে বা যে কোনো কারণে হোক, সে এটা কমপ্লিট করেনি। তার মানে তার সার্ভিস বুকে একটা লাল কালি দিয়ে তার একটা কলঙ্ক হয়ে থাকলো, যেটা গুরুতর মামলার ক্ষেত্রে চাকরিও চলে যেতে পারে বা সাসপেন্ডও হতে পারে। তদন্ত প্রতিবেদন দাখিলের পর আদালত যদি সন্তুষ্ট হয়, প্রতিবেদনে থাকা সাপেক্ষে কোনো আসামিকে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষী হিসেবে গণ্য করতে পারেন। আবার বিচার শেষে যদি আদালত জানতে পারেন যে তদন্তকারী কর্মকর্তা অবহেলা বা কাউকে ফৌজদারি দায় হতে রক্ষা করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, মানে আয়ও ইচ্ছাকৃতভাবে মিস্টার এক্স নামে কোনো ব্যক্তিকে কি করেছে?
মামলা থেকে দূরে সরিয়ে দিয়েছে, অর্থাৎ তাকে আসামি করেনি, কিন্তু সেও অপরাধী এই মামলায়। তাহলে কোনো আসামিকে যদি বাঁচিয়ে দেয়, হয়তোবা ঘুষ নিয়ে বা তার আত্মীয় স্বজন বা কোনো তৃতীয় পক্ষের চাপে, রাজনৈতিক চাপে বা কোনো ক্ষমতাশীল কোনো ব্যক্তির চাপে, কোনো ব্যক্তিকে যদি মামলা থেকে বের করে দেয়, অব্যাহতি দিয়ে দেয়, মানে মামলার চার্জশিটে তার নাম রাখলোই না, সেক্ষেত্রে কি হবে? গ্রহণযোগ্য সাক্ষ্য সংগ্রহ ও বিবেচনা করতে ব্যর্থ হয়েছে, বা কাউকে সাক্ষী হিসেবে গণ্য করেছে যাকে আসামি করতে হতো, মানে আসামি করতে হবে কিন্তু তার আসামির কলামে নাম না দিয়ে সাক্ষীর কলামে নাম দিয়েছে যেন তাকে বাঁচানো যায়। যুক্তিসঙ্গত কারণ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকে পরীক্ষা বা জিজ্ঞাসা করতে ব্যর্থ হয়েছে, তবে আদালত কারণ লিপিবদ্ধপূর্বক উক্ত তদন্তকারী কর্মকর্তার অযোগ্যতা ও অসদাচরণের জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে বা তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবেন। অর্থাৎ তার বসের বরাবর কি করতে পারবেন? রিপোর্ট করতে পারবেন। মাহবুব ভাই, জি, আসসালামু আলাইকুম স্যার। বলেন। তাহলে আমরা আগের যে পূর্বের দ্বারা যেটা পড়ছি যে 120 দিনে তদন্ত শেষ না হইলে আসামিকে জামিন দিবে আদালত, এখন সেটা 60 দিন হবে নাকি স্যার? না, সেটা 60 দিন সেটা বলা হচ্ছে না। সেখানে জামিন দেওয়ার ক্ষেত্রে, তদন্তাধীন মামলায় জামিন দেওয়ার ক্ষেত্রে 120 দিনই থাকবে। কিন্তু এখানে জি তদন্ত যেন দ্রুত করা যায়, যারা তদন্ত করছে তাদেরকে একটা ফোর্স করা 60 দিনের মধ্যে শেষ করার জন্য। বুঝতে পারেননি? জি জি স্যার। এখানে যদি দুইটা ধারার মধ্যে কনফিউশন তৈরি হয়, এই ধারাটা আপনার কি থাকবে? উপরে থাকবে, কারণ এটা লেটেস্ট ধারা। সবসময় আইনের ক্ষেত্রে মনে করবেন পুরাতন ধারার থেকে নতুন ধারার গুরুত্ব বেশি। ঠিক আছে? জি জি। আচ্ছা, এখন তাহলে আপনি বলতে পারেন যে 60 দিনের মধ্যে যদি তদন্ত শেষ না হয় তাহলে কি জামিন দেওয়া যাবে? এরকম হতে পারে। হ্যাঁ, যে 120 দিন অপেক্ষা, যেহেতু তদন্ত দিতে হবে 60 দিনের মধ্যে, 60 দিনের মধ্যে যদি তদন্ত দিতে না পারে, অতিরিক্ত সময় চাই, তখন আমরা কিন্তু এই জামিনের দরখাস্ত এটা তুলতে পারি যে স্যার আগে তো 120 দিনের কথা ছিল, কিন্তু নতুন আইনে তো 60 দিন। আপনি এটাই বলতে চাচ্ছিলেন মনে হয়। তো এই 60 দিনের অজুহাতটা নিয়ে আসা যাবে, যে 2 মাস হাজতবাস কাস্টডি, আগে যেখানে 120 দিন, এখন 2 মাস কাস্টডি হলেই সেই গুরুত্বটা জামিনের দরখাস্তে আমরা নিতে পারবো। এটা একটা বিষয়। 174, পুরাতন একটা ধারা। পুলিশ আত্মহত্যা বা ইত্যাদির অনুসন্ধান করবে ও রিপোর্ট দিবে। কেউ যদি আত্মহত্যা করে বা কেউ মারা গেছে, সেটা আত্মহত্যা না হত্যা না স্বাভাবিক মৃত্যু বা অ্যাক্সিডেন্টাল ডেথ বোঝা যাচ্ছে না, বা কোনো সন্দেহ আছে অপরাধ হয়েছে মর্মে, আত্মহত্যা করাও তো একটা অপরাধের মধ্যে পড়ে। আত্মহত্যার প্রচেষ্টাও অপরাধ আমরা দেখেছি, কিন্তু আত্মহত্যা করলেও, কেউ যদি আত্মহত্যা করে তার কিন্তু পোস্টমর্টম করতে হয়। ওসি বা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার কোনো সংবাদ যদি পায় বা অপরাধ হয়েছে এরকম কোনো যদি ঘটনা মানে সন্দেহ করে, সেক্ষেত্রে শুরুথাল তদন্তের ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানিয়ে নিকটবর্তী 2 বা ততোধিক সম্ভ্রান্ত ব্যক্তির উপস্থিতিতে তদন্ত শুরু করবে। অর্থাৎ ওই ঘটনাস্থলে যাবে, ক্রাইম মানে যেখানে ঘটনাটা ঘটছে স্পটে যাবে, যাওয়ার পরে 2 জন সম্ভ্রান্ত ব্যক্তি বা তার বেশি ব্যক্তিকে নিয়ে তদন্ত শুরু করবে। কারণ প্রমাণ সাক্ষ্য তো লাগবে। পুলিশ বা উপস্থিত ব্যক্তিবর্গ রিপোর্ট সম্পর্কে একমত হলে সবাই স্বাক্ষর করবেন যে হ্যাঁ, মনে হচ্ছে এটা আত্মহত্যা বা মনে হচ্ছে এটা সন্দেহ, এটা মার্ডার হতে পারে। তখন যেই রিপোর্টটা তৈরি করুক না কেন, এটাতে স্বাক্ষর করবে সবাই। মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ থাকলে লাশটি পরীক্ষার জন্য সিভিল সার্জনের নিকট প্রেরণ করবেন। সিভিল সার্জন কিন্তু পোস্টমর্টমের দায়িত্ব পালন করে। শুরুথাল তদন্ত পরিচালনার ক্ষমতা, শুরুথাল তদন্ত পরিচালনা কি করবে? ডিএম মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মানে জেলা ম্যাজিস্ট্রেট। ইএম মানে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কিন্তু সাধারণত ক্ষমতা নাই, কিন্তু কখন ক্ষমতা হবে? তাকে যদি ক্ষমতা দেওয়া হয়, ক্ষমতা প্রাপ্ত যদি ইএম হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কে ক্ষমতা দিবে? সরকার দিবে, অথবা ডিএম মানে জেলা ম্যাজিস্ট্রেট। অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট নিজে না গিয়ে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে পাঠিয়ে দিতে পারে, অথবা সরকার যদি কাকে আগে থেকে ক্ষমতা দিয়ে রাখে, সেক্ষেত্রে সেই ইএম বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট যেতে পারবে তদন্ত করতে। 175, ব্যক্তিদের সমন দেওয়ার ক্ষমতা। 174 ধারায় তদন্তকালে যারা ঘটনা জানেন তাদের লিখিত সমনে তলব করতে পারবে। হাজির ও সমস্ত প্রশ্নের জবাব দিতে বাধ্য, কিন্তু নিজেকে অপরাধে জড়াবে এমন প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। এ ধরনের আমরা সেকশনের আগেও দেখলাম। 176,
মৃত্যুর কারণ সম্পর্কে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধান, ইনকুয়ারি, এটা তদন্ত না। পুলিশ হেফাজতে যদি মৃত্যু হয়, পুলিশ কাস্টডিতে অর্থাৎ পুলিশের গাড়িতে বা পুলিশ অন্য কোনো জায়গায় নিয়ে যায় যদি ক্রস ফায়ারে মেরে ফেলে বা এনকাউন্টার করে, অথবা পুলিশের থানাতে অর্থাৎ পুলিশ কাস্টডিতে যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে অতিরিক্ত তদন্তপূর্বক সাক্ষ্য প্রমাণ নথিবদ্ধকরণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ এখানে জায়গা হচ্ছে কবর থেকে লাশ উত্তোলন এর ক্ষমতা কার আছে। কবর থেকে লাশ উত্তোলনকে বলা হয় ডিসিন্টার কর্পেস। তো এই যে কবর থেকে লাশ উত্তোলন কখন দরকার হয়, তদন্ত করতে করতে কাউকে যদি কবর দিয়ে দেওয়া হয়, তদন্তাধীন মামলায় কোনো ভিকটিমকে দিয়ে দেওয়া হয়েছে, তখন তার তদন্ত বা পুনরায় পোস্টমর্টম করার জন্য কবর থেকে লাশ তুলতে হতে পারে। এই ক্ষমতা কার আছে? ডিএম, ইএম, সরকার বা ডিএম কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত। একটু আগে সুরতাল তদন্ত পরিচালনার ক্ষমতা যার যার আছে তার তারই। 176-এর উপধারা 2 কথাটা মনে রাখবেন। উপধারা 2 থেকে কিন্তু প্রশ্ন আসে, বলা হয় যে কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা কোথায় আছে। তো 176-এর 1-এ না 176-এর 2-এ? 176-এর উপধারা 2টাও মনে রাখতে হবে এখানে। 179 অপরাধ সংগঠন বা পরিণতির স্থানে বিচার, যে কোনো একটিতে অর্থাৎ যেখানে অপরাধ সংগঠন হচ্ছে সেখানে বিচার করতে হবে। এগুলো আমরা কিন্তু পেনাল কোডেও দেখেছি। 182 অপরাধের স্থান যদি অনিশ্চিত হয় বা অবিরাম হয়, অর্থাৎ ট্রেনে চলতে 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 বা বিমানে চলতে চলতে বা কোনো জলযান বা কোনো বাস, অর্থাৎ কোনো যানবাহনে চলতে চলতে যদি অপরাধ হয়, সেক্ষেত্রে কোথায় বিচার হবে, কোন থানার আন্ডারে হবে, কোন জেলায় হবে। একাধিক কার্যের সমষ্টি হলে স্থান সময়ের যে কোনো একটিতে বিচার করা যাবে। অর্থাৎ ঢাকাতে একটা ট্রেন ছেড়েছে, সেখানে একজন যদি অপরাধ করতে শুরু করে, করতে করতে রাজশাহীতে এসে থামলো, এখন যে যে থানার মধ্যে দিয়ে, যে যে জেলার মধ্যে দিয়ে আসলো ট্রেনটি, তো যে সেখানের যে কোনো একটিতে করলেই হবে। অর্থাৎ যেখানে প্রসিকিউশনের সুবিধা হবে সেখানে করলেই হবে। 183 ভ্রমণকালে কৃত অপরাধ, যে যে আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে দিয়ে উক্ত ব্যক্তি বা পণ্য সামগ্রী ভ্রমণ করবে, উক্ত আদালত সমূহের যে কোনোটিতে বিচার করা যাবে। একটু আগে 182-তে এরকমই একটা বিষয় আমি বললাম। 188 বাংলাদেশের বাইরে বা বাংলাদেশের নাগরিক কর্তৃক কৃত অপরাধের দায়িত্ব। আমরা অলরেডি কিন্তু পেনাল কোডে 3-4 ধারাতে এই জিনিসগুলো দেখেছি। বাংলাদেশের যে স্থানে তাকে পাওয়া যাবে সেই স্থানে অপরাধ করেছে মর্মে গণ্য হবে এবং সেখানেই কিন্তু তার বিচার করা যাবে, তাকে সাজা দেওয়া যাবে। তবে শর্ত হচ্ছে সরকারের অনুমতি সাপেক্ষে অনুসন্ধান শুরু করতে হবে এবং একই ব্যক্তির বিরুদ্ধে একই অপরাধের জন্য গৃহীত পদক্ষেপ বহিঃসমর্পণ আইন 1974 দ্বারা প্রতিবন্ধক হবে। এক্সট্রাডিশন ল, এক্সট্রাডিশন অ্যাক্ট যেটা আছে, অর্থাৎ কেউ অপরাধ করে অন্য দেশে পালিয়ে গেলে সেই দেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে কোনো আসামিকে নিয়ে আসা, সেটা কিন্তু এই বহিঃসমর্পণ আইন 1974 বা এক্সট্রাডিশন অ্যাক্ট 1974 অনুসারে হবে। এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল এবং এটাতে কিন্তু বাংলাদেশও একজন স্বাক্ষরকারী। 190 ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া সিআর কেসের ক্ষেত্রে। এর আগে আমরা যতটুকু সেকশন পড়লাম, আমরা 154-তে দেখলাম যে থানায় মামলা হচ্ছে, 155-তে দেখলাম থানায় জিডি হচ্ছে। তো এর আগে যত গল্প করলাম এই লং ক্লাসে, সবগুলো কিন্তু থানায় মামলা হলে কিভাবে তদন্ত হবে, কে করবে, পুলিশ রিপোর্ট দিবে, আসামি দোষ স্বীকার করবে কিনা, বা আহ, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং পুলিশের যে তদন্ত রিপোর্ট কিভাবে কিভাবে আসবে, এবং আরো কিছু নতুন সেকশন যুক্ত হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, সেগুলো দেখলাম। এরপরে আমরা দেখবো যে মামলা কি শুধুমাত্র থানায় করা যায়, আদালতে কি মামলা ফাইলিং হয় না? হ্যাঁ, আদালতে মামলা ফাইলিং হয়, সেগুলো আমরা দেখবো এখন। 190 সিএমএম, এমএম বা সিজেএম বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা সিজেএম কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস আমলে নিতে পারবেন। অর্থাৎ সকল ম্যাজিস্ট্রেটই কিন্তু, সাধারণত আমলি ম্যাজিস্ট্রেট বা কগনিজেন্স কোর্ট বলে আলাদা কোর্ট কিন্তু লিস্ট করা থাকে আদালতে। অর্থাৎ এক এক থানার আন্ডারে অপরাধ হলে এক এক থানার ম্যাজিস্ট্রেট দায়িত্ব গ্রহণ করে থাকেন।
যেগুলোর ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারবেন। ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করলে ম্যাজিস্ট্রেট কিসের ভিত্তিতে আসলে অপরাধ আমলে নেবেন, মানে মামলা শুরু হবে ইনিশিয়াল কিভাবে হবে? কমপ্লেন্ট বা অভিযোগ বা নালিশ, সাধারণত অ্যাডভোকেটের মাধ্যমে যদি কোনো অভিযোগ বা কমপ্লেন্ট দাখিলের মাধ্যমে মামলা করা হয় সেটাকে নালিশি মামলা বা সিআর কেস বলা হয়। এটাই বেসিক, এটার মাধ্যমে বেশি হয়। অথবা পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ যদি তদন্ত করে তদন্ত রিপোর্ট যদি পাঠিয়ে দেয় আদালতে, এটার ভিত্তিতেও কিন্তু মামলা আমলে নিতে পারে আদালত। যেমন জিডি করা হলে জিডির মাধ্যমে পুলিশ রিপোর্ট আসছে, তারপরে কিন্তু মামলা আমলে নিচ্ছে। পুলিশ ব্যতীত যে কোনো ব্যক্তির সংবাদ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিজ জানা মতে ম্যাজিস্ট্রেটের সামনে যদি অপরাধ হয় অথবা ম্যাজিস্ট্রেট কোনো কিছু যদি সন্দেহ করে, তাহলে ম্যাজিস্ট্রেট একটা সুমোটো হয়ে মামলা ইনিশিয়াল করতে পারে। তাহলে তিনটা ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট মামলা আমলে নিতে পারে, সেগুলো আমরা দেখলাম। ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারবেন শুধুমাত্র এক এর ক ও খ এর ভিত্তিতে, অর্থাৎ নালিশ আর পিআর এর ভিত্তিতে। নিজে নিজে আমলে নিতে পারবে না, অর্থাৎ গ নম্বর প্রযোজ্য হবে না সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসের ক্ষেত্রে, অর্থাৎ দুইটি ক্ষেত্রে নিতে পারবেন। সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হলে আবার সেকেন্ড ক্লাস আমলে নিতে পারবেন গ এর ক্ষেত্রেও, অর্থাৎ সেকেন্ড ক্লাসকে যদি সরকার ক্ষমতা দেয় তাহলে তিনটি ক্ষেত্রে নিতে পারবে, অর্থাৎ ক খ গ। আর কিন্তু থার্ড ক্লাস পারবেন না, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট যদি হন। বর্তমানে মানে যিনি নতুন ম্যাজিস্ট্রেট তিনিও কখনো থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হন না, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট বাস্তবে নাই, আইনে আছে বাস্তবে নাই। সুনির্দিষ্ট কারণ উল্লেখপূর্বক সরকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে একের ক খ গ এর ভিত্তিতে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা অর্পণ করতেও পারেন। ইএম আমলে নিয়ে বিচারের জন্য উপযুক্ত আদালতে আবার প্রেরণ করতে পারবেন। এই হচ্ছে 190 ধারার বক্তব্য যে এই তিনটি ক্ষেত্রে সাধারণত ম্যাজিস্ট্রেট মামলা গ্রহণ করেন। তখন এটা আদালতের মামলা আমরা বলি বা সিআর মামলা বলি, বা সিতে হচ্ছে কমপ্লেন্ট আর রেজিস্টার কেস, কমপ্লেন্ট রেজিস্টার কেস। সাধারণত ক অনুসারে হলে সিআর মামলা হয়, কমপ্লেন্ট রেজিস্টার কেস এটাই বেশি হয়। 153, 193, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়া, টেকিং কগনিজেন্স। অপরাধ আমলে নেওয়াকে টেকিং কগনিজেন্স বলা হয়। সাধারণত আদি এখতিয়ার নেই, দায়রা আদালত সাধারণত কোনো মামলা ডিরেক্ট নিতে পারে না, অর্থাৎ দায়রা আদালতে কোনো মামলা কিন্তু ফাইলিং করা যায় না। দায়রা আদালতে মামলা দায়ের বা ফাইলিং করা যায় না, এটা হচ্ছে সাধারণ নিয়ম। তবে সরকার যে সকল মামলায় আদি এখতিয়ার দিবে সে সকল আমলে নিতে পারবে। দায়রা জজ কর্তৃক অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজের নিকট মামলা প্রেরিত বা হস্তান্তরিত বা বদলি করা হলে তখন এই যুগ্ম এবং অতিরিক্ত দায়রা জজ কিন্তু মামলার বিচার করতে পারবেন। এখন যদি বলেন দায়রা জজের কাছে কি মামলা দায়ের করা যায় না, হ্যাঁ, কিছু কিছু কোর্ট আছে যেগুলোকে স্পেশাল কোর্ট বলা হয়। স্পেশাল কোর্ট বা ট্রাইব্যুনাল যেগুলো আছে, ট্রাইব্যুনালের যে বিচারক, যেমন নারী শিশু ট্রাইব্যুনাল, তারপরে শিশু আদালত, তারপরে মানব পাচার ট্রাইব্যুনাল, অপরাধ দমন ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, তারপরে সাইবার ট্রাইব্যুনাল, এই ধরনের অনেকগুলো আদালত আছে। এই আদালতের যে বিচারক, বিচারকের র্যাঙ্ক বা ক্ষমতা কিন্তু দায়রা জজের অনুরূপ। তখন এদের এই আদালত বা ট্রাইব্যুনালগুলোকে ক্ষমতা দেওয়া হয়েছে ডিরেক্ট মামলা আমলে নিতে। তেমনি যখন নারী শিশু মামলা, অর্থাৎ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যখন কোনো মামলা করা হবে, কোনো ধর্ষণের মামলা যদি করা হয়, সেই ক্ষেত্রে এই মামলাটা থানাতেও করা যাবে, অথবা যদি আদালতে করতে চায় তখন কোনো ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে করা যাবে না, করতে হবে কোথায়? ওই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। আর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিন্তু একজন দায়রা জজের ক্ষমতা, দায়রা জজের সমান ক্ষমতা প্রাপ্ত। তাহলে কিন্তু এটা যেহেতু সরকার তাদেরকে আমলে নেওয়ার ক্ষমতা দিয়েছে, তাই এটা স্পেশাল ক্ষেত্রে তারা মামলা আমলে নিতে পারে বা তাদের কাছে ফাইলিং করা যায়। আচ্ছা, মুরাদ ভাই লাইনে আসবেন। মুরাদ ভাই, জি স্যার বলেন। হ্যাঁ, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে জেনারেল রুল হচ্ছে বা জেনারেল আপনার
প্রভিশন এটা জেনারেল প্রভিশন অনুসারে ম্যাজিস্ট্রেট কোর্ট উইল টেক দ্য কগনিজেন্স। ওকে, জি ইন স্পেশাল কেসেস দ্য ট্রাইব্যুনাল উইল টেক কগনিজেন্স ইজ ইন স্পেশাল কেসেস, অর্থাৎ যদি বিশেষ মামলা হয়, যেমন ট্রাইব্যুনালে মামলা ফাইলিং যদি করতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার দরকার নাই। তখন ওই সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বিচারকের কাছে যে আপনার এটা পিটিশন মামলা বলে, তখন আর সিআর মামলা হবে না, পিটিশন মামলা পিটিশন আকারে কিন্তু মামলা ফাইলিং হয়। হ্যাঁ, পিটিশন কেস। তো পিটিশন কেস কিন্তু ট্রাইব্যুনালে হয়। তাই এখানে বলা হচ্ছে পয়েন্ট 2-এ যে ইফ দ্য গভর্নমেন্ট উইল এম্পাওয়ার্ড, যদি গভর্নমেন্ট কাউকে ক্ষমতা দেয়, সেই ক্ষেত্রে দায়রা আদালতও আমলে নিতে পারবে। দায়রা আদালত বলতে ট্রাইব্যুনালের বিচারককে বলা হচ্ছে। ক্লিয়ার হলো বিষয়টা? জি আচ্ছা, তাহলে সাধারণত দায়রা আদালত ক্ষমতা সেশন কোর্ট নিতে পারে না, কিন্তু সেশন কোর্ট যদি ট্রাইব্যুনালের কোর্ট হয়, সেই ক্ষেত্রে কগনিজেন্স নিতে পারবে। আচ্ছা, আর একটু ধৈর্য সহকারে থাকতে হবে, আর কয়েকটি সেকশন আছে। আজকে লম্বা ছুটির দিন বলে লম্বা আমি আজকে রুটিনে রেখেছি। 195 সরকারি কর্মচারীর আইনানুগ কর্তৃত্ব অবমাননার দায়ে মামলা। শর্ত হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তার লিখিত অভিযোগ ব্যতীত অপরাধ আমলে নেওয়া যাবে না। অর্থাৎ যদি গভর্নমেন্ট কোনো অফিসার বা কোনো এমপ্লয়ির বিরুদ্ধে মামলা করতে চায়, তাহলে ওই অফিসের বসের লিখিত অভিযোগ লাগবে যদি অবমাননা সংক্রান্ত হয়। 199 ব্যভিচারের অভিযোগ, অর্থাৎ অ্যাডাল্টারির যদি মামলা হয়, অ্যাডাল্টারির মামলা সম্পর্কে আমরা জানি 497 পেনাল কোডের। তাহলে আমলে নিবে না, কে আমলে নিবে না? সাধারণত স্বামীর অভিযোগ, এখানে অভিযোগ কথাটা বকে ভ করে দেন, স্বামীর অভিযোগ ব্যতীত বা স্বামীর অনুপস্থিতিতে কোনো অভিভাবক। তাহলে স্বামী যদি অভিযোগ করে, সেই ক্ষেত্রেই ব্যভিচারের মামলা আমলে নিতে হবে, অথবা স্বামীর অনুমতি সাপেক্ষে তার কোনো যদি অভিভাবক মামলা করতে চায়, তখনই আমলে নেওয়া যাবে, তাছাড়া আমলে নেওয়া যাবে না। নাবালক, জড়বুদ্ধি, উন্মাদ বা ব্যাধিগ্রস্ত স্বামীর ক্ষেত্রে, স্বামী যদি নাবালক হয়, স্বামী যদি জড়বুদ্ধ হয়, উন্মাদ হয়, ব্যাধিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আদালতের অনুমতি সাপেক্ষে অন্য কোনো ব্যক্তিও কিন্তু ব্যভিচারের মামলায় করতে গেলে আমলে নিবে। স্বামী যদি সশস্ত্র বাহিনীর কোনো সদস্য হয়, আর্মি, নেভি বা বিমান বাহিনীর সদস্য হলে এবং ছুটি সহজে পায় না, এরকম ব্যক্তি হয়, তাহলে অনুমতি সাপেক্ষে অন্য অভিভাবকও মামলা করতে পারবে এবং আমলে নেওয়া যাবে। সাধারণত স্বামী মামলা করে ব্যভিচারের মামলায়। 190 ধারায় আমরা দেখলাম 3টি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্ট মামলা আমলে নিতে পারেন, অথবা আমরা দেখলাম যে স্পেশাল কোর্ট ট্রাইব্যুনালেও মামলা আমলে নিতে পারে যদি সরকার ক্ষমতা দেয়। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে সিআর মামলা হোক অথবা ট্রাইব্যুনালে পি মামলা বা পিটিশন মামলা হোক না কেন, যদি দায়ের করা যায়, তাহলে 200 ধারাটা খুবই জরুরি, কম্পালসারি আদালতের জন্য। ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা আমলে গ্রহণ অর্থাৎ টেকিং কগনিজেন্স এর সময় নালিশি দরখাস্ত অর্থাৎ সিআর মামলার ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে নালিশকারী বা ফরিয়াদি বা বাদীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা ম্যাজিস্ট্রেটের জন্য বাধ্যতামূলক অর্থাৎ আবশ্যক। যদি কেউ মামলা করতে চায়, দেখবেন যে ফাইলিং এর সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, বলেন ঘটনার তারিখ বলেন, আপনার নাম বলেন, নাম ঠিকানা বলার পরে আগে শপথ পাঠ করানো হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এভাবে শপথ পাঠ করানো হয়। করানোর পর আপনার নাম বলেন, বয়স বলেন, ঠিকানা বলেন, তারপরে পেশা বলেন, বলার পরে চলে যায় আসামিদের নাম জিজ্ঞাসা করতে পারে, ঘটনার বেসিক্স অর্থাৎ গুরুত্বপূর্ণ জায়গা সারমর্ম জিজ্ঞাসা করতে পারে, ঘটনার তারিখ বলেন, সময় বলেন, স্থান বলেন, তারপরে কে কি ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে সংক্ষিপ্তভাবে বলেন, জিজ্ঞাসা করতে পারে। বলতে পারলে মামলা গ্রহণ করবে সহজে, বলতে না পারলে গ্রহণ নাও করতে পারে, আবার মামলা তদন্তেও দিয়ে দিতে পারে। 200 এই দফাতে বলা হচ্ছে অভিযোগকারী আদালত বা সরকারি কর্মকর্তা হলে, অর্থাৎ কোনো সাধারণ ব্যক্তি মামলা করতে গেলে 200 ধারায় জবানবন্দি নিতেই হবে। আর যদি কোনো আদালত
অভিযোগ করে বা কোনো সরকারি কর্মকর্তা তার সরকারি ডিউটি পালনকারী যদি অভিযোগ করে ডিউটির অংশ হিসাবে, সেই ক্ষেত্রে পরীক্ষা করার দরকার নেই। অর্থাৎ আদালত এবং সরকারি কর্মকর্তা যদি বাদী হয়ে মামলা করে তাহলে 200 ধারায় পরীক্ষা করা আবশ্যক নয়। বাদী বা উপস্থিত সাক্ষীগণের বাদী বা উপস্থিত সাক্ষীও যদি কিছু থাকে মামলার, তাদেরকেও পরীক্ষা করা যাবে। তাহলে তাদের জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ পূর্বক মৌখিক নালিশ লিপিবদ্ধ করা মানে বাধ্যতামূলক। আগে কিন্তু এই আইনটা 1898 সালের, শিক্ষার হার কম ছিল, অ্যাডভোকেট কম ছিল। অনেক সময় ফরিয়াদি আদালতে কাঁদতে কাঁদতে চলে যেতেন এবং মুখে বলে দিতেন যে আমার এই সমস্যা। তখন ম্যাজিস্ট্রেট নিজেই কিন্তু লিখে নিতেন মামলা, নিজে লিখে সেখানে মামলাতে স্বাক্ষর নিয়ে নিতেন। কিন্তু বর্তমানে হয়তো আর মৌখিকভাবে গেলে নিবে না। এখন লিগ্যাল এড আছে, লিগ্যাল এডের বিনা খরচে মামলা পরিচালনা করা যায়। ব্লাস্ট আছে, আরো অনেক সংস্থা আছে এবং অনেক অ্যাডভোকেট আছে, বিনামূল্যেও কিন্তু অনেক সময় মামলা করে দেয় বা অল্প খরচে করে দেন। তো এখন লিখিত আকারেই সাধারণত যেতে হয়, এবং লিখিত আকারে গেলেও সেটা সারাংশ কিন্তু জবানবন্দি আকারে গ্রহণ করতে হবে। বাদী বা উপস্থিত সাক্ষী যদি থাকে, উপস্থিত সাক্ষীরও জবানবন্দি নেওয়া যেতে পারে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে, যদি আদালত মনে করে ও আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্তে সাক্ষ্য করবেন। তাহলে সাক্ষ্য কে কে করবে? ওই যে জবানবন্দি নেওয়া হলো, যিনি জবানবন্দি দিচ্ছেন, বাদী আর সাক্ষীরা যদি দেয়, সেক্ষেত্রে তাদের স্বাক্ষরও থাকবে এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর করবেন। দেখবেন মামলা ফাইলিং এর পরে বলা হয় যে চলে যাবেন না, থাকেন, স্বাক্ষর করে যাবেন। জবানবন্দি দেওয়ার পরে সেটা 200 ধারার জবানবন্দি হোক বা সাক্ষ্য গ্রহণ করলে, অর্থাৎ মামলার যখন প্রকৃত সাক্ষী শুরু হবে তখনও জবানবন্দিতে অবশ্যই বাদীর মানে স্বাক্ষর থাকবে, যেন পরে অস্বীকার করতে না পারে এটা আমার মানে আমার বক্তব্য না। দফা সিতে বলা হচ্ছে বদলি বা স্থানান্তরকৃত মামলায় একবার জবানবন্দি গৃহীত হলে আবার গ্রহণ করার দরকার নেই। অর্থাৎ মামলা মনে করেন একটা আদালতে গ্রহণ করলো, করার পর মামলা রেডি হয়ে গেল, তখন এটা বদলি করে দিল অন্য আদালতে বিচারের জন্য। বদলি হওয়ার পর বিচারিক আদালতে আবার আগের মতো করে জবানবন্দি নেওয়ার দরকার নাই, ফাইলিং এর সময় যেভাবে জবানবন্দি নিত তেমন। 201, ম্যাজিস্ট্রেটের অভিযোগটি আমলে নেওয়ার ক্ষমতা না থাকলে, মনে করেন এমন একটা অভিযোগ করছে যে এই অভিযোগ আমলে নেওয়ার ক্ষমতা নাই। মনে করেন নারী শিশুর মামলা হবে, কিন্তু নারী শিশু মামলা না করে যদি ম্যাজিস্ট্রেট করে মামলা করে, বা এখানে সাইবার ট্রাইব্যুনালে মামলা হবে, ইন্টারনেটে অপরাধ সংক্রান্ত মামলা ম্যাজিস্ট্রেট করতে নিতে পারবে না, সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে হবে। তো সেখানে না করে যদি ম্যাজিস্ট্রেটের কাছে চলে আসে, ম্যাজিস্ট্রেট বলবে যে এটা তো আমি নিতে পারবো না, এই মামলা আমলে গ্রহণের ক্ষমতা আমার নাই, আপনি যে সেকশনে বা যে আইনে মামলা করেছেন ওই আদালতে চলে যান। তখন কি করবেন? মন্তব্য সহ লিপিবদ্ধপূর্বক লিখিত অভিযোগটি ফেরত দিবেন, মানে অন্য আদালতে যান, নতুন করে আবার মামলা সাজান। তাহলে অলিখিত অভিযোগ হলে উপযুক্ত আদালতে যেতে নির্দেশ দিবেন। মানে লিখিত হলে বলবে ফেরত দিয়ে দিবে এবং যেতে বলবে, অলিখিত হলে বলবে না আমার কাছে হবে না, এটা অন্য আদালতে যান। আজকের সর্বশেষ ধারা 203, অভিযোগ খারিজ। এই যে অভিযোগ করলে 200 ধারার বিবৃতি বা জবানবন্দি না হলো এবং 202 ধারার ফাইনাল রিপোর্ট বিবেচনায়, 202 ফাইনাল রিপোর্টের একটা কথা বলা হচ্ছে, অর্থাৎ মামলা ফাইলিং করার পরে যদি তদন্ত দেয় আদালত এবং তদন্তে যাওয়ার পরে যদি দেখে ঘটনার সত্যতা নাই, তাহলে ফাইনাল রিপোর্ট দিবে এবং পুলিশ বা তদন্ত প্রতিবেদনে আয়ও বলবে যে এই ঘটনায় আসামির সংশ্লিষ্টতা নাই বা ঘটনার সত্যতা পাওয়া গেল না, সেটাকে ফাইনাল রিপোর্ট বলা হচ্ছে বা চূড়ান্ত রিপোর্ট। তো এটা যদি গ্রহণ করে আদালত, তাহলে বলবে মামলা তো চালানোর কোনো কারণ নাই, অর্থাৎ অগ্রসর হবার কারণ না থাকলে, মানে মামলা মিথ্যা যদি মনে হয়, ভিত্তিহীন, তুচ্ছ, সেক্ষেত্রে সংক্ষেপে কারণ লিপিবদ্ধ পূর্বক মামলা খারিজ করে দিবে, মামলা চালানোর দরকার নাই। এবং 203 ধারায় নালিশ খারিজ হলে এটার বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন করা যাবে। অর্থাৎ একজন মামলা করলো, এই মামলাটা যদি 203 ধারায় খারিজ করে দেয় আদালত, 200 203 ধারায় খারিজ, অর্থাৎ যেদিন মামলা ফাইলিং করতে আসলো ডিরেক্ট সেদিনই খারিজ করে দিতে পারে আদালত, মামলা নিয়েই খারিজ করে দিতে পারে। অর্থাৎ এই মামলা করার মতো না, এই মামলা চালানোর মতো না। অর্থাৎ খুবই সিম্পল ঘটনা, তুচ্ছ ঘটনা, অথবা মামলা মিথ্যা মনে হচ্ছে আদালতের কাছে, যে এমন একটা মামলা সম্পূর্ণ মিথ্যা এবং বাদী ঠিকভাবে বলতে পারছে না, তখন খারিজ করে দিতে পারে ডিরেক্ট। এবং যদি খারিজ করে তাহলে বাদীর প্রতিকার কি? বাদী এটার বিরুদ্ধে রিভিশন করতে পারে।
তো এই ছিল আজকের আলোচনার বিষয়। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আর যদি প্রশ্ন না থাকে আপনারা পরবর্তীতে যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্ন করতে পারবেন, অথবা এই ভিডিও যখন আপলোড করা হবে ইউটিউবে ভিডিও দেখার পরেও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন।